আপনাদের আজকে কোন টপিকের উপর ক্লাস? আইডেন্টিফিকেশন অফ ক্লজ। ক্লজ মানে কি? উক্তি। তাহলে ন্যারেশন মানে কি? বুঝছে না? ক্লজ আর পাশাপাশি আরেকটা, এটা তুলনা করতে গিয়ে পড়া হয়, সেটা হচ্ছে ফ্রেজ। এটা তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। দুইটার পার্থক্যটা দেখবো একটু প্রথমে, তারপরে হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। ক্লজ যদি বলি তাহলে বলা যায় ক্লজ হচ্ছে সরাসরি বাক্য, ডিরেক্টলি বলা যায় এটা একটা বাক্য। বাক্যর মধ্যে আপনারা হয়তো পাবেন একটাকে আমরা বলতাম স্বাধীন বাক্য, একটা থাকতো পরাধীন বাক্য, তাই না? স্বাধীন বাক্য কাকে বলতাম? যে বাক্যটা অন্য আরেকটা বাক্যের অর্থ ছাড়াই একা অর্থ প্রকাশ করতে পারে, অন্য বাক্যের সহযোগিতার প্রয়োজন হয় না তার। কিন্তু কোনো কারণে যদি অন্য আরেকটা বাক্যের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে বুঝতে হবে তিনি হচ্ছেন পরাধীন, সে অন্যের উপর নির্ভরশীল। আর ফ্রেজের ব্যাপারটা হচ্ছে সেটা কোনো বাক্যই না, 1 কোটি শব্দ থাকতে পারে কিন্তু কোন ধরনের বাক্য হয় নাই। আর আমরা এই দুইটাকে সবসময় পার্থক্য করি একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কাকে বলে? যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়, আপনি বুঝতে পারবেন এটা কোন টেন্সে আছে। যদি টেন্স চিনতে না পারেন তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, যেহেতু তার মধ্যে টেন্সের কোনো যদি আলামত না থাকে আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারবো না। যেমন ধরেন কেউ যদি কোনো কারণে বলে আ বিউটিফুল গুড গার্ল, এর মধ্যে কিন্তু কোনো ধরনের ভার্ব নাই, এটা একটা ফ্রেজ। ফ্রেজ হচ্ছে কাকে বলে? সর্বনিম্ন 2টা ওয়ার্ড, সর্বোচ্চ 2 কোটি ওয়ার্ড হইতে পারে, কিন্তু তার মধ্যে কোন ধরনের ফাইনিট ভার্ব থাকবে না যেটা দেখে আপনি বুঝতে পারবেন এটা কোন টেন্সে আছে। আপনারা অবশ্যই ইডিয়ম এন্ড ফ্রেজ নামে একটা টপিক পড়ছেন, যেখানে লেখা থাকতো এ বেড অফ রোজেস। বেড অফ রোজেস যখন লেখা হইতো এভাবে করে, এই যে এ বেড অফ রোজেস, এর মধ্যে দেখেন কোন ধরনের ভার্ব নেই, কিন্তু যদি ভার্ব থেকেও থাকে কিন্তু সেটা ফাইনিট ভার্ব হবে না, আপনি দেখে বুঝতে পারবেন না এটা কোন টেন্সে আছে। ধরেন কোন একটা সেন্টেন্সে এভাবে লেখা আছে রিডিং বুক, মানে বই পড়া, এটা কোন টেন্সে আছে আপনি বলতে পারবেন? কন্টিনিউয়াস হলে তো এরকম হতো যে আই এম রিডিং বুক, শুরুতে অবশ্যই এম ইজ আর থাকতে হবে কন্টিনিউয়াস টেন্সে, বি ভার্ব ছাড়া কন্টিনিউয়াস হয় না। যেমন আমি লিখেছি রিডিং বুক, চাইলে যখন লিখতে পারতাম রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, তখন বলতেন ইজ দেখে যে স্যার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এইটুকু দেখে না। তাহলে রিডিংটা এটা ভার্ব কিন্তু এটা ফাইনিট ভার্ব না যে আমাকে বলে দিচ্ছে কোন টেন্সে আছে। এই ধরনের যে অংশটা এটাকে বলা হচ্ছে ফ্রেজ। আর ক্লজের ব্যাপারটা হচ্ছে অবশ্যই ফাইনিট ভার্ব থাকবে। ধরেন কিচ্ছু লেখা নেই, শুধু লেখা আছে ডু, এটাই একটা ক্লজ, কারণ এটা ফাইনিট ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আপনি যদি কাউকে বলেন ডু ইট, জাস্ট এইটুকু না বলে বলতেছেন ডু। আপনি যদি কাউকে বলেন যাও, গো, তাহলে ওইটাই একটা ক্লজ হতে পারে। আমি যদি কাউকে বলি লুক, দেখো, ওইটাই একটা ক্লজ হতে পারে। আরো অনেক বড় হতে পারে, মানে একটা ওয়ার্ড দিয়ে একটা ক্লজ হতে পারে। ওকে, আচ্ছা, এখন আমরা ক্লজ আর ফ্রেজের পার্থক্যটা বুঝতে পারবো হচ্ছে ক্লজের মধ্যে অবশ্যই ফাইনিট ভার্ব থাকবে, যেটা দেখে বুঝতে পারবো কোন টেন্সে আছে, ফ্রেজের মধ্যে এটা থাকবে না। এখন আমরা ক্লজ নিয়ে যদি কাজ করতে চাই, এই জায়গাতে বলছিলাম যে ক্লজ হচ্ছে বাক্য বলতে পারি। এই বাক্যের মধ্যে 2টা পার্ট থাকতে পারে। যেমন ধরেন কেউ লিখবেন না এই অংশটা, আমি আগে এলোমেলো করে বোঝাচ্ছি, পরে এটা সুন্দর করে বলবো, কারণ আপনারা যখন আমি লিখে দিই তখনও লেখেন, বোঝানোর সময় তখনও লেখেন। তো এই জন্য আগে বোঝার চেষ্টা করেন। কোন একটা সেন্টেন্সে লেখা হয়েছে ইফ ইউ হেল্প মি, আপনি যদি কাউকে গিয়ে শুধু এইটুকু বলেন যে ইফ ইউ হেল্প মি, এখানে ইউ আছে সাবজেক্ট, এখানে হেল্প আছে ভার্ব 1, মানে এটা টেন্স বোঝা যাচ্ছে, তাহলে এটা একটা ক্লজ। এখন এই ক্লজটা আপনার কি একা অর্থ প্রকাশ করে? আমি যদি এরকম কোন একটা সেন্টেন্স লিখি আর কিচ্ছু লিখলাম না, আপনি যে কোনো ব্যক্তি, আপনার বন্ধু আছে, বান্ধবী আছে, গিয়ে বললেন যে ইফ ইউ হেল্প মি, আর কিচ্ছু বললেন না, যে যদি তুমি আমাকে সাহায্য করো, যদি তুমি আমাকে সাহায্য করো, আপনি যতবারই বলেন 2-3 বার শোনার পরে সে বিরক্ত হবে, সাহায্য করলে কি হবে সেটাও বলো, তাই না? তাহলে এই যে অংশটা উনি কিন্তু একা অর্থ প্রকাশ করতে পারছেন না, এনাকে বলা হচ্ছে সেই পরাধীন বাক্য। আর যদি আমি এটাকে বাদ দিয়ে জাস্ট এইখানে এরকম লিখতাম যে আই, এরপরে লিখলাম যে উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, আপনি চাইলে এই অংশটা যে কোনো ব্যক্তিকে বলতে পারবেন।
যে আমি তোমাকে সাহায্য করব, যে কোনো কাউকে বলা যাবে, এটা কমপ্লিট একটা সেন্স। তাহলে এই ব্যক্তি এক অর্থ প্রকাশ করতে পারেন নাই, ব্যক্তি বলতেছি কারণ এইটা আমরা ক্লজের মতো ধরে নিচ্ছি, জাস্ট এই অংশটা এক অর্থ প্রকাশ করতে পারছে না, এই অংশটা পারে। তাহলে বুঝতে হবে এটা হচ্ছে স্বাধীন বাক্য, যদি আমরা আমাদের ভাষায় বলি এটাকে বলা হচ্ছে স্বাধীন, আর এটা হচ্ছে পরাধীন। এখন ইনি অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভর করে? ইনি অর্থ প্রকাশের জন্য ইনার উপর নির্ভর করে, কারণ দুইজনকে যদি আবার পাশাপাশি লিখি তখন কিন্তু আবার ঠিকই সে অর্থ প্রকাশ করে। যখন আমি লিখবো যে ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, তখন দুইজনেই ঠিক আছে। আমি যদি একে বাদ দিয়েও দেই উনি তাও এক অর্থ প্রকাশ করতে পারবে, বাট ওকে বাদ দিলে ইনি আর চলতে পারবে না। তো ইনি হচ্ছেন পরাধীন বাক্য, আর উনি হচ্ছেন স্বাধীন বাক্য। স্বাধীন যেটা ওটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা পরাধীন তাহলে এটাকে কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে ইংলিশে গ্রামারের ভাষায় আরো কিছু নাম দেওয়া হয়। যেমন যেটা স্বাধীন সেটাকে বলা হয় মেইন ক্লজ, আর যেটা পরাধীন ওটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আপনারা সেই সাবঅর্ডিনেট ক্লজ নামে ক্লজ পড়ছেন। ওকে, তাহলে আমরা এখন ক্লজ কাকে বলে সেগুলোর ডিটেলসে প্রবেশ করব। এখান থেকে মূলত আপনারা লিখবেন কোনটা? গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাভিং, এটা লিখেছি হ্যাভিং। হ্যাঁ, যারা পরে আসছেন একটু তুলে ফেলেন দ্রুত। হ্যালো, ক্লাসে? হ্যালো, হ্যাঁ বললাম যে ক্লাসে। মিরপুর 10-এ ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, 12টায়। ও,
আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ চেনার উপায়। প্রিন্সিপাল ক্লজের এখানে কিন্তু আমরা আরো কিছু অংশ লিখবো, মানে তার আরো কিছু নাম আছে, কিন্তু সেটা হচ্ছে আমরা নিচে করতে করতে লিখবো। যেমন আপনাদেরকে বলছিলাম মেইন ক্লজ নামে একটা ক্লজ, মনে আছে না? তাহলে উনি হচ্ছেন প্রিন্সিপাল ক্লজ, উনি প্রধান। আবার প্রধানকে আমরা সিনোনিম আকারে মেইন ক্লজ বলতে পারি। যেহেতু উনি অর্থ প্রকাশের জন্য অন্য কারো উপর নির্ভর করে না, এজন্য বলছিলাম যে ওনাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মনে আছে তো যে স্বাধীন বাক্য, সে অর্থ প্রকাশের জন্য অন্যের উপর নির্ভর করে না। এইগুলো হচ্ছে তার আদার্স যে নেম আর কি। প্রিন্সিপাল ক্লজ আপনি এটাকে বলতে পারেন মেইন ক্লজ। পেনগুলো ভালো না, না বোর্ডেরই সমস্যা? মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঘুরে ফিরে বিভিন্ন নামে আসতে পারে একই। সাউন্ডটা একটু বাড়ালে ভালো হয়। সাউন্ড তো আমি বাড়াতে পারি না, আপনি দেখেন আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে নেন। আচ্ছা, এবার আসে চেনার উপায়, যে আমরা কিভাবে চিনতে পারবো। সকল সিম্পল সেন্টেন্সে এক একটা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ আপনারা নিজেরাই জানেন যে সিম্পল সেন্টেন্সের মধ্যে সবসময় একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব থাকে। এটা একটা সিম্পল সেন্টেন্স, তাই না? এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এখন যদি আমি কোনো কারণে এর সঙ্গে আরো রিলেটেড কোনো কিছু লিখি, ধরেন আই রিড বুক, এই পর্যন্ত লিখছি, লেখার পরে আমি যদি এখন চাই, এটা কিন্তু ফ্রিলি একদম ক্লিয়ার একটা সেন্টেন্স। তো আমি যদি চাই, এখানে কমা ব্যবহার করব না, যখন আমি এই টাইপের করলাম, when I get time, তো যখন আমি সময় পাই, দেখবেন এই অংশটা এক্সট্রা নিয়ে আসছি, এর জন্য কিন্তু ওর অর্থের কোনো ক্ষতি হয় নাই। বাট আমি যখন ওইটা নিয়ে আসছি যে when I get time, যখন আমি সময় পাই আমি বই পড়ি, আবার নর্মালি বলতে পারতাম আমি বই পড়ি। তো এইটুকু যদি আবার না থাকে, আপনার এই যে শুরুর যেটুকু লিখছি আমরা, এইটুকু যদি না থাকতো, ধরেন কোনো কারণে সেন্টেন্সের এইটুকু নেই,
যদি আমাদের এইটুকু না থাকে, এবার এইটুকু কেমন হবে অর্থ, যে when I get time আর কিছু লিখলাম না, ও কিন্তু একা অর্থ প্রকাশ করতে পারছে না, পারে? হ্যাঁ, তাহলে ও হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট, যে নির্ভরশীল। তো এই যে যে অংশটা ছিল আমাদের, এই অংশটাকে আমরা বলবো কি, প্রিন্সিপাল ক্লজ। আমি জাস্ট পিসি লিখছি শর্টে, মানে প্রিন্সিপাল ক্লজ। আর যিনি নির্ভর করছে তাকে তাহলে আমরা নাম দিব সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এরপরে আমরা আবার শিখবো সাবঅর্ডিনেট ক্লজ। একই সঙ্গে দুইটা কাজ হবে। আর এটাকে যদি একা রাখতাম তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্স হতো, এই আর কি। সাবঅর্ডিনেট ক্লজ নির্ভর করে, প্রিন্সিপাল ক্লজ নির্ভর করে না, এই আর কি। সাব শব্দের অর্থই উপ। আপনারা দেখবেন সাব ইন্সপেক্টর থাকে, সাব স্টেশন থাকে, মানে প্রধানের উপরে নির্ভর করে সে চলে, কিন্তু সে একা চলতে পারে না। আপনারা দেখবেন আপনাদের এলাকাতে জায়গায় জায়গায় বিদ্যুতের সাব স্টেশন আছে, ওটার কাজ কি? আপনার মেইন যেটা আসে সেখান থেকে একটা পাওয়ার আসে, আর ওখান থেকে ও কিন্তু কিছুটা পাওয়ার উৎপাদন করে। তো মেইন থেকে যদি কোনো কারণে একটু কম পড়ে তাহলে ওইটুকু সে পুষিয়ে দিয়ে এভারেজ করে দেয়, কিন্তু কোনো কারণে মেইনটা বন্ধ থাকলে ওর একার ক্ষমতা নাই যে পুরো জায়গাটা চালাইতে পারবে, হিসাবটা এমন। তো যাই হোক, আমরা এখান থেকে যদি আরেকটু নিচের দিকে যাই, নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ আপনারা অলরেডি বুঝে গেছেন। সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে তার আরেকটা নাম আমরা দিতে পারবো ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল। ডিপেন্ডেন্ট ক্লজ। পিসি লিখলাম মানে প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, অর্থ প্রকাশের জন্য পিসির উপর নির্ভর করে। নির্ভর করে, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের, এটি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। ওকে, এটা অন্য কোনো সেন্টেন্সে ব্যবহার করা যায় না। যেমন প্রিন্সিপাল ক্লজ যে কোনো সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হতে পারে, বাট সাবঅর্ডিনেট ক্লজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই হয়, এটা আর কি। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা যে শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ব্যবহার করব। আরেকটা বিষয় হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে সাবঅর্ডিনেট ক্লজ কিনা, এদের শুরুতে সবসময় একটা ক্লজ মার্কার থাকবে। সেই ক্লজ মার্কারটা আমরা আগের অংশে লিখছিলাম হোয়েন বলে একটা কথা, মনে আছে? ক্লজ মার্কার গুলো হচ্ছে হোয়েন, অ্যাজ, সিন্স, দো, অলদো, ডব্লিউএস ওয়ার্ড যা যা আছে, দ্যাট, সো, সো দ্যাট, আপনারা এগুলো পড়ছেন অলরেডি যে কমপ্লেক্স সেন্টেন্স আপনারা কিভাবে চিনতেন এই অংশগুলো দেখে। আচ্ছা, এখন ধরেন আমি সেই অংশটা নিব, সেটা হচ্ছে এদের শুরুতে ক্লজ মার্কার থাকে। এগুলো হতে পারে ডব্লিউএইচ ওয়ার্ড, আমি এভাবে লিখতেছি ইফ, দো, অলদো আর লিখলাম না কারণ কাছাকাছি চলে যাবে তো এগুলা, লিখি পরে আবার although,
since, as, before, after, lest, so that, শুধু, that, ইত্যাদি। এই ক্লজ মার্কার গুলাই থাকলে আপনি বুঝতে পারবেন এটা কমপ্লেক্স সেন্টেন্স। জব মেডিসিন বইতে ক্লজ নাই কেন, এটা তো আমি জানি না। স্যার লেখা অনেক। আচ্ছা, এখন ধরেন আপনার প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, আমরা সবচাইতে বেশি ঝামেলায় পড়ি বাংলাতে একটা টপিক নিয়ে, আপনারা জানেন সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সকে বাংলাতে বলা হয় সরল বাক্য, কমপ্লেক্সকে বলা হয় জটিল বাক্য। কিন্তু বহুল প্রচলিত একটা সমস্যা আমাদের মধ্যে থেকেই যায়, সেটা হচ্ছে কোনটাকে আমরা জটিল বাক্য বলবো, কোনটাকে সরল বাক্য বলবো। বিশেষ করে মা না থাকলে চুল বেঁধে দেয় না, ওইটা যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। কিছু কিছু বইতে পর্যন্ত দেওয়া আছে সরল বাক্য, কিছু কিছু বইতে দেওয়া আছে জটিল বাক্য। এই সরল জটিল আরেকটা আছে কম্পাউন্ড সেন্টেন্স, নাম তো শুনছেন আপনারা, যেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ নামে একটা কথা আছে, সেটা এর পরেই দেখবো। তো আপনার যদি কোনোটা জটিল বাক্য হতে হয়, বা কমপ্লেক্স শব্দের অর্থই জটিল বা মিশ্র, যদি জটিল বাক্য হতে হয় তাহলে অবশ্যই তার মধ্যে এই তিনটা গুণাগুণ থাকতে হবে 100%। কারণ এই টপিকটাই নেওয়া হয়েছে ইংলিশ থেকে, যদিও বাংলা ব্যাকরণের একদম 100% বা 99% যা ব্যাকরণ সব নেওয়া হয়েছে ইংলিশ থেকে। ইভেন এখন পর্যন্ত আপনাদেরকে দেখাইছে যে অনেক ব্যাকরণ বাংলা ভুল আছে এবং ইংলিশের সাথে সাংঘর্ষিক। তার মধ্যে কমার ব্যবহারটা নিয়ে আপনারা এখনো চাকরির পরীক্ষাতে কমা থামতে হয় কতটুকু সময়, না 1 সেকেন্ড লেখা নেই, এক বলতে যতটুকু সময়। কমা কি বাংলা না ইংরেজি শব্দ? COMMA, ক্ষমা যেটাকে বলি আমরা, তাই না? তো COMMA যখন লেখা আছে ক্ষমা, ওইখানে রুলসটা লেখা আছে যে ইংলিশে এভাবে লেখা ছিল, ইংলিশে ওয়ান বলতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় থামতে হবে। যারা এটাকে বাংলায় ট্রান্সলেট করছে তারাও সেম ভাবে করছে যে এক বলতে যতটুকু সময় অতটুকু সময় লাগবে। আচ্ছা, এখানে কি মেইনটা ফ্যাক্ট নাকি সময়? সময়। তো আপনারাই বলেন, ওয়ান বলতে যে সময় লাগে এক বলতে কি ওই সময় লাগে? ওয়ান বলতে আরো বেশি সময় লাগে, যে ওয়ান আর একটা হচ্ছে এক। এখন যদি ধরেন কোন একটা জায়গায় ব্রাজিলিয়ানরা আছে, ব্রাজিলিয়ান যারা আছে তারা ওয়ান ধরেন এত বড় একটা ওয়ার্ড বলে। ধরেন কোন জায়গায় যদি লেখা থাকে, আমরা যদি ধরি কোন একটা জানি না, ধরেন তামিল ভাষা, যেখানে তারা ওয়ান ডে এভাবে বলে আমার বাবার ছোট গরু, এটাকে তারা ওয়ান বলে। দুই হলে তারা বলতো আমার বাবার বড় গরু। এখন এই যে আমার বাবার ছোট গরু এত বড় সময়, তাহলে কত সময় থেমে থাকবে তারা? তো যখন এটা তারা বাংলা করছে তখনও তাদের এইটাই লেখা উচিত ছিল যে ওয়ান বলতে যতটুকু সময়, কারণ মেইন হচ্ছে এটা সময়, ফ্যাক্ট। বাট আমরা এখনো এটাই করে আসতেছি উত্তর, এবং এটা চলতেছে, প্রচলিত এখনো আছে। হয়তো এটা কোনো একটা সময় চেঞ্জ হবে যখন কারো চোখে এরকম পড়বে, কিন্তু এটা কিন্তু আসলে কারেক্ট না, তাই না? তো এই জন্য বলতেছি, যখন কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা আসে, কমপ্লেক্স সেন্টেন্স হলো কি না আপনাকে অবশ্যই সেটাকে তুলনা করে দেখতে হবে। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, আপনারা কি বলেন, এটাকে কমপ্লেক্স নাকি সিম্পল, মানে জটিল বাক্য না সরল বাক্য? আচ্ছা, যদি আপনারা কমপ্লেক্স বলেন তাহলে সেটা সিম্পলটাও তো আমাকে বলতে হবে, কারণ আপনি বলবেন না যে স্যার আপনি বললেন এটা জটিল বাক্য, তাহলে সেটাকে আপনার সরল বাক্যটা বলে দিতে হবে না? বা আমি যদি বলে দিই সেটাকে আবার বাদ দিতে হবে, স্যার আপনার এটা সরল বাক্য হয় নাই। ধরেন আপনারা যেটাকে বলছেন, এই যে বললাম, এটা কেউ মনে করবেন না বাংলার, এটা কিন্তু ইংলিশের অংশ, আমি জাস্ট এটা থেকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি, যেন কনফিউশন দূর না হয়। ধরেন লেখা ছিল যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। যে সমস্যাটা আছে, কিছু বইতে আছে আর কিছু বইতে জটিলও দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যদি এটাকে কোনো কারণে জটিল বলেন, কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে তাকে সরলে কনভার্ট করা যেতে পারে না? তো সেই সরলে কনভার্ট করলে বাংলাটা কি বলবেন?
বা আমি নিচে আরেকটা বাংলা লিখি, আপনারা আমাকে বলবেন যে স্যার আপনি এটাকে সরল করছেন না অন্য কিছু করছেন, যারা জটিল বলছেন আর কি। এটা হচ্ছে এরকম, যেহেতু তার মা ছিল না, এরপর হচ্ছে কেউ তার চুল বেঁধে দেয়নি। এখন উপরে একটা সরল, আপনি পরেরটা লিখলে বুঝে গেছেন। এখন কেউ যদি এটাকে জটিল বলেন তাহলে তার বলে দিতে হবে এটাকে লিখছি আমি, আপনি বলতে হবে না। এবার আসেন আমরা যে অংশটা বলছি স্যার, কমপ্লেক্স সেন্টেন্স হলে অবশ্যই দুইটা ক্লজ থাকবে, একটা হবে সাবঅর্ডিনেট, একটা প্রিন্সিপাল, তাই না? আর সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল ক্লজ আপনি এটা আইডেন্টিফাই করবেন কিভাবে? প্রিন্সিপাল ক্লজ একাই অর্থ প্রকাশ করতে পারবে, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকবে, এই সেই যেহেতু, যেটাকে সিন্স বা অ্যাজ বলে থাকেন আপনারা, দেখছেন? আর এই যে অংশটা কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এই যে যেটা তার মা ছিল না, আপনি যদি এবার দুইটাকে ইংলিশে কনভার্ট করেন তাও এটা সিম্পল সেন্টেন্স বের হবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স বের হবে, কিন্তু অনেকে এটাকে ইংলিশে ভুল করে। এই যে মা ছিল না বলে, এই বলে টোলে এই ধরনের হলে সরাসরি আইএনজি দিয়ে করতে হয়। সেন্টেন্স যদি উপরেরটা ইংলিশ করি তাহলে এরকম হবে যে হ্যাভিং নো মাদার, এরপর আপনি কমা দিলেন, তারপর লিখলেন নান বেন্ট হার হেয়ার, এটা সিম্পল সেন্টেন্স, হ্যাভিং নো মাদার নান বেন্ট হার হেয়ার। আর যদি আমরা এটাকে কমপ্লেক্স করি, আপনারা জানেন কমপ্লেক্স করার সময় কি করা হয়, সাধারণত আমরা সিন্স বা এস দিয়ে করতে পারি অংশটা, কারণ এটা যেহেতু কারণ, তাহলে আপনার নিচে যদি করতে হয় তাহলে আপনি এটাকে কিভাবে করবেন? সিন্স, এরপরে লিখতে হবে তার মা ছিল না, তাহলে শি, এই যে হ্যাভিং এটা পাস্ট করে ফেলতে হবে কারণ এই সাইডে বেন্ট এটা ভার্ব টু আছে, তাহলে কি হবে? সিন্স শি হ্যাড নো মাদার। এরপরে বাকিটুকু আবার যা থাকবে কমা দিয়ে তাই আসবে ওভাবে করে, নান বেন্ট হার হেয়ার। এরপরও কিছু লোক বলবে, তাহেরির কথা শুনেন নাই যে তাহেরি বালা না, এরপরেও কিছু লোক বলবে যে না এইটাই কমপ্লেক্স সেন্টেন্স, এইটাই জটিল বাক্য, না এটা সরল বাক্য, নিচেরটা জটিল বাক্য। যদি কেউ বলে থাকে তাহলে হিসাব হচ্ছে তাহলে আপনাকে এটা বলে দিতে হবে এইটা কোন বাক্য হয়েছে, তখন আবার সে বলবে না না নিচেরটাও জটিল বাক্য, এটাও জটিল বাক্য, তাহলে আবার তাকে বলতে হবে আপনি যে এটাকে জটিল বলছেন তাহলে এটা সরল কি হবে, কারণ সেটা একটা বলে দিতে হবে। আমি যেমন এইটার ইংলিশ টু বাংলা করছি, বাংলা টু ইংলিশ করছি, বাংলা থেকে ইংলিশ করার কারণে আমাদের সুবিধা হবে। আমাদের মেইন বিষয় হচ্ছে যদি কমপ্লেক্স হতে হয় তাহলে সেখানে অবশ্যই আমার ক্লজ মার্কার থাকতে হবে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে, যেটা আমাদের ইংলিশে এখানে আসছে, এখানে আসছে। এখন অনেকে জোর করে যদি এইটার ইংলিশ এটা বানায় যে না এটার ইংলিশ হচ্ছে এটা, তাহলে এটার ইংলিশ কি করব? তো যাই হোক, আমাদের মেইন যে অংশটা সেটা হচ্ছে আমরা বলছি এই অংশটা নিয়ে আমাদের কাজ করা, এইটা যে সিন্স শি হ্যাড নো মাদার, এই অংশটা আর এই অংশটা, তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এই অংশটা, নান বেন্ট হার হেয়ার। আপনি প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট বুঝতেই পারবেন শুরুতে ক্লজ মার্কার আছে কিনা, কারণ এই ক্লজ মার্কারকে যদি আমরা বলি ইনি হচ্ছেন ঝামেলা, ওকে যদি বাদ দিয়ে দেন তাহলে আবার ও নিজেই প্রিন্সিপাল হয়ে যাবে, ও থেকেই ওকে হচ্ছে সাবঅর্ডিনেট বানিয়ে ফেলছে। আপনি যদি ওকে বাদ দেন তাহলে দেখবেন ও একা আবার ঠিকই অর্থ প্রকাশ করতে পারে যদি ও না থাকে। আমি চাইলে ওকে বাদ দিয়ে বলতে পারতাম শি হ্যাড নো মাদার, তার কোনো মা ছিল না, কিন্তু যখন আবার যেহেতু দিছি সাথে, যে যেহেতু তার মা ছিল না আর কিছু বললেন নাই, তাহলে কিন্তু এটা কমপ্লিট হলো না, তার মানে ওইও তো ঝামেলার কাজ করছে। তো এই জন্য এই যে কোন একটা সেন্টেন্সের এটা সাবঅর্ডিনেট কিনা এটা ক্লজ মার্কার আপনাকে বলে দিবে। এরকম সিন্স, ইফ, দো, অলদো, লেস্ট, এই অংশগুলো এরকম বিভিন্ন ওয়ার্ড থাকবে। তো যাই হোক, সাবঅর্ডিনেট ক্লজটা তো বুঝতে পারছেন যে কোনটা সাবঅর্ডিনেট আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ নির্ভর করে আর প্রিন্সিপাল ক্লজ নির্ভর করে না। আচ্ছা, ফাইনালি আমরা যাব কোঅর্ডিনেট ক্লজ নামে একটা ক্লজ পাবো। আপনারা এই যে যে জায়গাটা এর নিচে উদাহরণটাকে লিখবেন, হ্যাঁ জায়গা আছে তো, হ্যাঁ ওই নিচে উদাহরণটা লিখবেন। আর এইখানে হচ্ছে জাস্ট এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আমি সাব সি লিখলাম, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ বা পিসি। ওকে,
আচ্ছা, আমরা 3 প্রকারের ক্লজ দেখছি, এখন দিব আরেকটা, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ নাম্বার 3। আচ্ছা, কোঅর্ডিনেট শব্দের অর্থ কি? আমি কোঅর্ডিনেট শব্দের অর্থটা জিজ্ঞাসা করছি। আপনারা নিশ্চয়ই কোঅর্ডিনেটর শব্দ শুনছেন কখনো? কোঅর্ডিনেটর এটা খুব চলছে কিছুদিন আগেই, এখনো চলতেছে বাজারে। সমন্বয়ক, সমন্বয়ক বলে না, এটাকে বলে কোঅর্ডিনেটর। হ্যাঁ, সমন্বয় করা, অর্থাৎ যারা সমন্বয়ে কাজ করে, কেউ কারোর উপর নির্ভর করে না, বিষয়টা হচ্ছে একজন আরেকজনকে সহযোগিতা করে চলে। যেমন অনেক ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বলি যে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বাড়িওয়ালা দারোয়ানের মতো। বিশেষ করে সামনে কুরবানির ঈদ আসতেছে, যদি ঈদের কুরবানি দিতে চায়, কোনো কারণে দারোয়ানের কাছে আছে 20,000 টাকা, কিন্তু বাড়িওয়ালা চাইলে একাই 5টা গরু কুরবানি দিতে পারে, কিন্তু দারোয়ান তো 20,000 টাকা দিয়ে একটা গরুও দিতে পারবে না। তখন বাড়িওয়ালা বলছে কি, ঠিক আছে, আমার তো 5টা গরু কুরবানি দিব, একটা গরুর সাথে তুমি ভাগে একটা ভাগ দাও। তার মানে বাড়িওয়ালা চাইলে একাই কুরবানি দিতে পারে, কিন্তু দারোয়ান একা পারবে না, সে নির্ভর করলো বাড়িওয়ার উপরে, তার সাথে মিলিত হয়ে কাজ করলো। এই ক্ষেত্রে বাড়িওয়ালা যে ছিল সে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে একাই পড়তে পারতো, আর যে দারোয়ান ছিল সে হচ্ছে সাবঅর্ডিনেট, একা পারে না, বাড়িওয়ালার সাথে গিয়ে কাজ করলো। আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে ঠিক দুইজনই বাড়িওয়ালা, একজনের 5তলা বাড়ি, উনিও 5টা গরু কুরবানি দিতে পারে, আর একজনেরও 5টা গরু কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দুজনে মিলে চিন্তা করলো যে আমরা যেহেতু নিজেরা নিজেরা পারি, তাহলে এক কাজ করি, তোমার 5টা আর আমার 5টা, 10টা, 10টার দাম দিয়ে আমরা কিনবো একটা, যাতে এলাকার সবাই দেখে বুঝে অমুকরা কুরবানি একটা দিছে এবার 50 কোটি টাকার গরু। মানে দুইজনে কিন্তু চাইলে আলাদাভাবে দিতে পারতো, কিন্তু একত্রিত হয়ে সমন্বয়ে দিচ্ছে। আসলে এক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে দুইটাই হবে প্রিন্সিপাল ক্লজ, কিন্তু তারা পাশাপাশি যুক্ত হয়ে পাশাপাশি বসে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। আপনারা অনেকেই কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে ঝামেলা খুঁজে পান, যে দুইটা কেমনে যেন মাঝে মাঝে বুঝতে অসুবিধা হয়। কমপ্লেক্স সেন্টেন্সে একটা আরেকটার উপর নির্ভর করবে, বাট কম্পাউন্ডে চাইলে কেউ আলাদাভাবেও কাজ করতে পারবে, আবার পাশাপাশি বসেও কাজ করতে পারবে। আপনারা যেমন ধরেন, আমি যদি কোনো কারণে বলি লোকটা গরিব, এটা একটা কমপ্লিট অংশ না? আবার যদি কেউ কোনো কারণে বলে যে তার বাবা বড় লোক, অথবা তার ভাই বড় লোক, এটাও কমপ্লিট একটা সেন্টেন্স। কিন্তু যখন তাদেরকে পাশাপাশি বসাই, লোকটা গরিব কিন্তু তার বাবা বড় লোক, এই যে কিন্তু দিয়ে যুক্ত করছি, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। দুইটাই প্রিন্সিপাল ক্লজ, কিন্তু কিন্তু দ্বারা যুক্ত হয়ে এখন কম্পাউন্ড গঠন করে ফেলছে। আপনি যদি ধরেন এখান থেকে বাড়িতে গেছেন, বাড়ির কাছাকাছি যাওয়ার পরে আপনার মনে পড়ছে, ওহো বাড়িতে তো যাবো, অনেকদিন পরে আসছি, কিছু কেনাকাটা করতে হবে, ছোট বাচ্চারা আছে, ওই কয়েকটা চিপস টিপস এগুলা নিয়ে যাই। এবার সাথে একটা ছোট ভাই আছে, তাকে বলতেছেন জিনিসপত্র দিয়ে যে তুমি বাড়িতে যাবে আর আমি একটু বাজারে যাব। তাহলে সে বলতেছে তুমি বাড়িতে যাবে, আমি বাজারে যাব, এটা কমপ্লিট একটা অংশ। দুইটাই, যে আমি বাজারে যাব এটা কমপ্লিট, তুমি বাড়ি যাবে এটাও কমপ্লিট। মাঝখানে যদি আপনি এবং দিয়ে যুক্ত করেন, যে তুমি বাড়ি যাবে এবং আমি বাজারে যাব, এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দুইটাকে বলে কোঅর্ডিনেট ক্লজ, একা অর্থ প্রকাশ করতে পারে, ভিন্ন ভিন্ন হয়ে অর্থ প্রকাশ করতে পারে। এখান থেকে লিখবেন দুটি প্রিন্সিপাল ক্লজ শব্দ কি এসিতে হয় এরকম?
পলাশ, সব তো আপনাদের মুখস্থ দেখা যায়। পলাশ সাহার সুইসাইড নোটে কোঅর্ডিনেট কথাটা উল্লেখ ছিল। মাংসের কথা শুনে একদম মাংস খাইতে মন চাইলো। আর একজন বলছে বাড়িওয়ালা প্রিন্সিপাল দারওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। আমি তাহসানের ক্লাস করছি। আচ্ছা, ইংলিশ তো অনেক মজার, খালি পড়তেই মন চায়। আচ্ছা, দেখেন এখানে দিছি হি ইজ পোর। আপনারা তো শুধু এটা মুখস্থ করছেন, হি ইজ পোর বাট অনেস্ট, আজীবন করে আসছেন। কিন্তু হিসাবটা কিন্তু এখন উল্টা, গরিব হইলেই সৎ হবে এর কোনো গ্যারান্টি আছে? বরং সংখ্যাটা আরো বেশি, তাই না? গরিব আর বড় লোক কি, মানুষ হইলেই অসৎ। আমার বাবা যেমন বলে মাঝে মাঝে, শয়তান বাদ দিলে পৃথিবীতে মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো যে এখানে বলছে হি ইজ পোর বাট হিজ ফাদার ইজ রিচ, এটা লেখার একটাই কারণ যেন আমি পূর্ণ একটা সেন্টেন্স লিখতে পারি। শুধু অনেস্ট লিখলে তখন একটা ওয়ার্ড শুধু পেতাম ওখানে। যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের আবার কিছু হিসাব আছে। তো কোঅর্ডিনেট এই পাশে যা যা মিল থাকে সেটা ও পাশে মানে লিখতে হয় না। তখন আমি যদি এখানে লিখতাম হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তো হি ইজ তো দুই সাইডেই আছে, তখন ওই সাইডে আর হি ইজ না লিখে শুধু অনেস্টটা লিখতে হইতো, এই আর কি। এটা কম্পাউন্ড সেন্টেন্সের একটা রুল। তো যাই হোক, এখন পর্যন্ত আমরা তিনটা ক্লজ দেখছি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একাই অর্থ প্রকাশ করতে পারে। একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। আর একটা কোঅর্ডিনেট ক্লজ, তারা কখনো একা বসবে না, পাশাপাশি বসবে। ওই যে ফ্যান ভয়েস, যেটা আপনারা জানেন কম্পাউন্ড সেন্টেন্স গঠন করার জন্য ব্যবহার করা হয়। এন্ড, বাট, অর, সো, ওই যে নর, নর বলতে নট প্লাস অর, এটাকে শর্টে বলে নর, এই ধরনের ওয়ার্ড দিয়ে যুক্ত করা হবে, এই আর কি। আমাদের এখান থেকে প্রশ্নটা তুলনামূলক একটু কম আসে, প্রশ্ন বেশি আসে সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যেখানে একটা আছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এখন আপনাকে যদি কোনো একটা ক্লজ দিয়ে বলে আইডেন্টিফাই দ্য ক্লজ, আপনি নাউন ক্লজ খোঁজার আগে দেখবেন সে সাবঅর্ডিনেট হয়েছে কিনা, কারণ সাবঅর্ডিনেট হইলে না সে নাউন হইতে পারবে। আর সাবঅর্ডিনেট আপনি বুঝতে পারবেন কিভাবে, দেখবেন ক্লজ মার্কার আছে কিনা আগে। এইটা ক্লজ মার্কার যদি না থাকে তাহলে তাকে সাবঅর্ডিনেট বলা যাবে না। আমরা এই জন্য সাবঅর্ডিনেট ক্লজটা আমি একটু বেশি আলোচনা করছি, কারণ ওইখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়। সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার। তাহলে এর নিচে আমরা লিখবো, আপনারা সবাই এটা লিখছেন না? মুছে দিলাম, হ্যাঁ। সাবঅর্ডিনেট ক্লজ তবে মনে রাখেন আজকের ক্লাস থেকে 100% 1 মার্ক থাকবেই। ক্লজ থাকে না এরকম প্রশ্ন আজ পর্যন্ত খুব কম হয়েছে, খুব কম। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, তার মধ্যে এক নম্বরে পাবো নাউন ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ আমি যদি সহজ ভাষায় বলি, যেখানে আসলে নাউন ক্লজ যেটা নাউন দ্বারা রিপ্লেস করা যাবে, নাউনের কাজ করবে। এখন আপনারা নাউনকে যদি চিন্তা করেন, নাউন আর নাউনের একটা আপডেট ভার্সন আছে আপনারা জানেন, তাকে কি বলে? নাউন ম্যাক্স প্রো, মানে প্রো নাউন, তার মধ্যে নাউন কথাটা আছে, তাই না? তাহলে আমি যখন আপনাকে বলতেছি যে নাউন দ্বারা রিপ্লেস করা যাবে, তার মানে ওটা প্রো নাউন দ্বারাও রিপ্লেস করা যাবে, ওর মধ্যে কিন্তু নাউন কথাটা আছে। এখন আমি যদি খালি বললাম নাউন, আপনি করিম দ্বারা রিপ্লেস করার চেষ্টা করলেন, ইট দ্বারাও তো দেখতে হবে রিপ্লেস করে দেখি, ইট তো একটা প্রোনাউন। এই জন্য জাস্ট আমার এই কথাটা বলা যে নাউন যদি ক্লজ হতে হয় তাহলে অবশ্যই সে নাউন দ্বারা রিপ্লেস হবে, এটা। এখন আপনাদের কাজ যেটা, আপনি কিভাবে এটাকে চিন্তা করবেন। ধরেন আমি যদি কোনো কারণে চিন্তা করি, আমি কাউকে বললাম যে হি ইজ রং, অথবা ইজ এর সাথে ধরেন আরেকটা এটা করলাম বোঝার স্বার্থে আর কি, ওয়াজ রং। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউন কে? হি। এখন এই যে জায়গাটা, এটা কিন্তু সাবজেক্টের জায়গা, নাউনের কিছু জায়গা আছে, পজিশন, আমরা দেখবো একটু পরে। বাট আমি যেটা চাচ্ছি আগে একটু বোঝার যে এটা প্রোনাউন। এখন যদি কোনো কারণে আমি এই জায়গাটাকে ক্লিয়ার করি, ধরেন ক্লিয়ার করে এইখানে আমি একটা ক্লজ লিখে ফেললাম, সেটা যে ক্লজই হোক, আপনি দেখতে পাচ্ছেন যে স্যার এটা প্রোনাউন দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, তার মানে ওইখানে যেই বসুক তার মধ্যে প্রোনাউন বলি বা শুধু নাউন বলি, আমি যদি বলতাম করিম ওয়াজ রং, হয়তো না? তখন নাউন, তার মানে স্যার ওইটার মধ্যে নাউনের কোয়ালিটি আছে, না হলে সে সাবজেক্ট হইতে পারে না। এখন খেয়াল করেন, আমি এইটা না লিখে আমি এইটাকে লিখলাম, হোয়াট
তারপরে লিখলাম ইউ, এরপরে লেখা হলো সেইড। আচ্ছা, এই যে কথাটুকু লিখছি হোয়াট ইউ সেইড, এটা একটা ক্লজ হয়েছে না? ফ্রেজ আর ক্লজের পার্থক্য প্রথমে দেখাইছি। ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না, বাট ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে। আপনি বুঝতে পারবেন কোন টেন্সে আছে। ইউ সাবজেক্ট সেইড ভার্ব টু, পাস্ট টেন্স, বোঝা যাচ্ছে না? আচ্ছা, শুরুতে এটা কি ক্লজ মার্কার, তাহলে এটা কি প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট ক্লজ? তাহলে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ নাউন ক্লজ হইতে পারে, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে নাউন ক্লজ হইতে পারে স্যার। যেহেতু সে এই প্রোনাউনের জায়গাটা রিপ্লেস করে তাকে বসাইছি, আমি যদি এবার পুরাটার অর্থ করতে চাই, হবে না যে হোয়াট ইউ সেইড ওয়াজ রং, তুমি যেটা বলেছিলে সেটা ভুল ছিল, তাহলে এই প্রোনাউন দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, নাউন দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, এটাকে মূলত আমরা আমাদের ভাষায় বলে থাকি যে নাউন ক্লজ। এখন নাউন ক্লজের কিছু পজিশন আছে, নাউনের কি কি পজিশন এটা আগে দেখবো, আর নাউন ক্লজের পজিশন গুলো হচ্ছে আমরা লিখবো। তো নাউনের পজিশন গুলা কি কি সেটা একটু দেখবো, কেউ লিখবেন না, এটা জাস্ট বোঝার চেষ্টা করবেন। তার মধ্যে 1 নম্বর পজিশন সে কি হতে পারবে? সাবজেক্ট। আচ্ছা, ও যদি সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে, আপনি যদি কোনো কারণে বলেন আই লাভ ইউ কাউকে, ইউ, এই যে এখানে লিখছেন ধরেন আই, এরপর লিখলাম লাভ ইউ, এই ইউটা কি নাউন না প্রোনাউন? তাহলে প্রো সাথে নাউন কথাটা আছে, আপনি ইউ লিখছেন, এখন ইউ এর নাম যদি হাবিব হয় তাহলে বলবে আই লাভ হাবিব, তখন নাউন হবে না? তাহলে হিসাবটা হচ্ছে যে স্যার সে অবজেক্টও হইতে পারে। তাহলে নাউনের দুইটা জায়গা পাচ্ছেন, একটা হচ্ছে স্যার সাবজেক্ট হতে পারবে, আর একটা কি অবজেক্ট, দুইটা জায়গা। এখন এই জায়গায় যদি একটা ক্লজ দেখেন আপনি কোনো কারণে যে এরকম অবজেক্টের কাজ করছে, বুঝতে হবে সে নাউন ক্লজ, কারণ ওই জায়গাটা নাউনের, একটা সাবজেক্টের জায়গায় একটা অবজেক্টের জায়গায়। আরেকটা জায়গায় ছোটবেলা থেকে মুখস্থ আপনাদের, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে। তখন আপনারা বলতেন যে প্রিপোজিশন কোথায় বসে, আপনারা বলতেন নাউন বা প্রোনাউনের পূর্বে। নামই তো প্রিপোজিশন, পূর্বে অবস্থান, কার পূর্বে? নাউন বা প্রোনাউন, সেই নাউন কথাটা আছে যে স্যার নাউনের পূর্বে অবস্থান। এখন যদি প্রিপোজিশন দিয়ে দেখেন, একটা ক্লজ দিয়ে আন্ডারলাইন করে দিছে, ওটার কিছু দেখার দরকার নাই, প্রিপোজিশনের পরে আসছে মানে নাউন ক্লজ। এটা তো মুখস্থ আছে ছোটবেলা থেকে যে প্রিপোজিশনের পরে যাই আসুক নাউন হবে। যদি একটা ওয়ার্ড হয় সিঙ্গেল তাহলে বলবো নাউন, একটা ক্লজ হলে বলবো নাউন ক্লজ, একটা ফ্রেজ হলে বলবো নাউন ফ্রেজ। কারণ আজকে যে অংশটা করতেছি এটা ফ্রেজের সঙ্গে অনেক অংশে মিল আছে। ঠিক যেভাবে আমি এটাকে বলতেছি শুরুতে থাকলে এটা নাউন ক্লজ, যদি এটা ফ্রেজ হইতো তাহলে বলতাম নাউন ফ্রেজ। সেম ভাবে এটাকে বলতেছি শেষে বসলে নাউন ক্লজ, যদি এটা ফ্রেজ হইতো নাম বলতাম নাউন ফ্রেজ। আবার যদি দেখি কোনো কারণে যে প্রিপোজিশনের পরে বসছে তাহলে সেটাকে কি বলবো? নাউন কথা স্যার আগে। নাউন যদি ক্লজ হয় তাহলে ক্লজ বলবো, ফ্রেজ হইলে ফ্রেজ বলবো, যা হবে তাই বলবো, এই আর কি। ঠিক অ্যাডভার্বের বিষয়টাও কিন্তু সেম একইভাবে আসে। আপনারা যেভাবে অ্যাডভার্ব শিখবেন, ওই জায়গায় যদি দেখেন একটা ফ্রেজ হয়েছে নাম হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ হয়েছে নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই আর কি। এখন নাউনের আর একটা জায়গা আছে যেটাকে আপনারা জানেন অ্যাপজিটিভ, নাম শুনছেন কখনো? অ্যাপোজিশন। খালেদা জিয়া আমাদের প্রাইম মিনিস্টার, মাত্র দেশে ফিরেছেন। খালেদা জিয়া বলছি, সাথে আমাদের প্রাইম মিনিস্টার, দুইটা বলছি না? এই যে খালেদা জিয়া এবং প্রাইম মিনিস্টার কমা দিয়ে দিয়ে লেখা থাকে, ধরেন এখানে লেখা আছে হাবিব, আমার নিজের নাম লিখতে ভালো লাগে তো, অন্যের নাম পছন্দ হয় না খুব একটা, তাই তো ধরেন এখানে লিখছি হাবিব, এরপর একটা কমা দিলাম, দেওয়ার পরে ধরেন এখানে লেখা থাকলো আওয়ার ইংলিশ টিচার, এরপর আবার একটা কমা, এরপর এখানে লেখা হলো ইজ প্রেজেন্ট হিয়ার। এই যে টেক্সট অংশটা লিখছি না, এটাকে বলে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন আমরা যদি আমাদের ভাষায় বলি। অ্যাপোজিটিভ হচ্ছে সাধারণত যেটা সাবজেক্ট থাকবে তাকে রিপ্লেস করে। এটাও যা এটাও তাই, তাই না? লেখা থাকবে সাকিব আল হাসান, কমা দিয়ে লেখা থাকবে আওয়ার ন্যাশনাল ক্রিকেটার। তাহলে এই অংশটা বুঝতে হবে এটা নাউন স্যারের, এইটার পরিবর্তেই তো এটা বুঝাইছি। আমি চাইলে কিন্তু এটা বাদ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে পারবো যে আওয়ার ইংলিশ টিচার ইজ প্রেজেন্ট হিয়ার, আবার চাইলে ওকে বাদ দিয়ে করতে পারবেন হাবিব ইজ প্রেজেন্ট হিয়ার, হবে না? তাহলে দুইজনই সাবজেক্টের কাজ করতে পারে, মানে দুইজনই নাউনের মতো। আর ফার্স্টেই বলছে সাবজেক্টের মতো যারা কাজ করবে তারা কি হবে? সব হয় নাউন, না হলে নাউন, ক্লজ হলে ক্লজ, ফ্রেজ হলে ফ্রেজ। ওকে, তো আমরা এখন পজিশন অফ নাউন ক্লজ করে তারপরে যাব যেখান থেকে আপনাদের লিখবেন। সেন্টেন্সের সাবজেক্ট হবে, তাহলে আরো সাথে যদি চান ভার্বের পূর্বে কোনো ক্লজ থাকলে একা, সেটা অবশ্যই নাউন ক্লজ। ভার্বের পূর্বে কে থাকে? সাবজেক্ট থাকে পূর্বে,
তো আমরা সেটাই লিখছি যে সেন্টেন্সের সাবজেক্ট হবে এটা। একটা একটা করে উদাহরণ লিখবো না, একবারে 3টা রুল লিখে তারপরে একবারে 3টার এক্সাম্পল লিখি? কারণ একটাই কথা, সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পরে, এই কথাটুকু মনে থাকবে না, সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পরে তারপরে আমরা 3টা এক্সাম্পল আলাদা লিখে ফেলবো, তাতে আমাদের জন্য সহজ হবে আর কি বিষয়টা। আচ্ছা, আচ্ছা এখানে একটু কাজ আছে, এটুকু আগে করে ফেলি, সাবজেক্ট কেটে করি। What I bought, এটা কি একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে না? এই যে দেখেন একটা ক্লজ মার্কার ডব্লিউএস ওয়ার্ড, আর এইখানে একটা সাবজেক্ট আছে, এটা ভার্ব টু আছে, তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। এবার তার ক্ষমতা আছে, নাউন ক্লজ হইতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে, অ্যাডভার্বিয়াল হইতে পারে। তো আমরা সাবজেক্ট হলে বলবো নাউন ক্লজ। তাহলে হোয়াট আই বট, আমি যা কিনেছিলাম। এখন যদি আমি এখানে বলি হারিয়ে গিয়েছিল, তাহলে ওয়াজ লস্ট। তো ওয়াজ এটা আমাদের এখানে একটা ভার্ব, আর তার সাবজেক্ট হিসেবে বসছে এই টোটাল এই অংশটা। এখন চাইলে আপনি এটাকে আরেকটা নাউন দ্বারা রিপ্লেস করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন আপনার একটা কলম, এটা নাউন, আমি বলতে পারবো না মাই পেন ওয়াজ লস্ট। আবার যদি এই কলমকে প্রোনাউন হিসেবে ধরে এটাকে বলি ইট, আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন যে ইট ওয়াজ লস্ট, এটা হারিয়ে গিয়েছিল। মানে সবসময় নাউন বা প্রোনাউন দ্বারা রিপ্লেস করা যাবে, নাউন যদি হতে হয় সে, ওই পাওয়ারটা তার মধ্যে থাকবে। তো যাই হোক, এটা গেল যে হোয়াট আই বট। এরপরে ধরুন আমরা when দিয়ে লিখলাম, when he came was not known to me, যখন সে এসেছিল আমার জানা ছিল না। আমি বলতে পারি যে এটা আমার জানা ছিল না, ইট ওয়াজ নট নোন টু মি, ইট দ্বারা রিপ্লেস করা যাবে এক্ষেত্রে। যে এই অংশটা চাইলে আপনি আর একটা নাউন দ্বারা রিপ্লেস করতে পারবেন, যে ইট ওয়াজ নট নোন টু মি, এটা আমার জানা ছিল না। এটা বলতে কোনটা, একটা সময়, যে সে কখন এসেছিল এটা আমার জানা ছিল না এটা। একটা প্রশ্ন আসছিল, ওয়্যার হি ওয়ার্কস, সে কোথায় কাজ করে, ওয়্যার হি ওয়ার্কস। তো ওয়্যার এটা আমাদের ক্লজ মার্কার, হি ওয়ার্কস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আর এরপরে লেখা ছিল ইজ আ মিস্ট্রি, যে সে কোথায় কাজ করে এটা একটি রহস্য। তাহলে আমরা ডিরেক্টলি এটা একটি রহস্য এটাই বলতে পারতাম যে ইট ইজ এ মিস্ট্রি, তাই না? তাহলে পুরোটা সাবজেক্ট আকারে কাজ করতেছে। এগুলো সব দেখেন ভার্বের পূর্বে আছে, এই জন্য বলছি যে ভার্বের পূর্বে যদি দেখেন এরকম আন্ডারলাইন করা আছে কোনো কিছু, তাহলে এটা নাউন ক্লজ, কারণ ভার্বের পূর্বে সাবজেক্ট বসে। আর সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে শুধুমাত্র নাউনের অথবা নাউনের সমকক্ষকেও, যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট টু নাউন। আর সেই সমকক্ষ কারাকার আছে প্রোনাউন। ইভেন একটা ভার্বকে যদি বসাইতে হয়, তাহলে আপনারা জানেন ভার্বের সাথে আইএনজি করতে হয়, আর ভার্বের সাথে আইএনজি করে যখন সে শুরুতে বসে তখন তাকে বলে জিরান্ড, আর জিরান্ডেরই আর একটা নাম হচ্ছে নাউন, আপনারা বলেন, তাই না? তো ঘুরে ফিরে কিন্তু জিনিসগুলো সেম, একই। তাহলে এটা গেল হচ্ছে সাবজেক্ট হিসাবে যখন কাজ করবে। এবার 2 নম্বর পজিশন দিবেন, সেটা হচ্ছে অবজেক্ট হিসাবে। তাহলে সেন্টেন্সের অবজেক্ট হবে সেন্টেন্সের অবজেক্ট হবে। এইখানে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি ভার্বের পরে কিছু আসলেই অবজেক্ট, ভার্বের পরে কিছু আসলেই অবজেক্ট। এই জায়গাটা থেকে ভুল হতে পারে। যেমন আমি যদি কোনো কারণে একটা সেন্টেন্স আপনাদেরকে লিখে দেই, কারণ আমরা অনেকেই এটা জানি না এরকম। ধরেন কোথাও লেখা আছে হি কেম, এটা কি ভার্ব না? এরপর আমি এখানে লিখলাম হেয়ার, সে এখানে এসেছিল, তাহলে এই হেয়ার কে কি বলবো, অবজেক্ট, অ্যাডভার্ব। তাহলে আপনার হিসাবটা হচ্ছে এটা অ্যাডভার্ব। আপনি কিভাবে বুঝছেন? ভার্বকে মডিফাই করছে, সে ভার্বকে মডিফাই করছে। এই ভার্বকে মডিফাই করাটা আমরা অনেক ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে বুঝতে। তো সেক্ষেত্রে আপনাদের সেই অ্যাডভার্ব বের করার নিয়মে চলে যেতে হবে। এলওয়াই থাকলে তাকে অ্যাডভার্ব বলে, এটা
না, ফ্যামিলি শেষে তো এলওয়াই আছে, তাহলে কি অ্যাডভার্ব বলবো? না। আসলে বিষয়টা হচ্ছে সেন্টেন্সের যে ভার্ব থাকবে সেই ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটা অ্যাডভার্ব। এখন আপনার অ্যাডভার্ব দরকার নাই, আপনি চিন্তা করবেন অবজেক্ট বের করা, কারণ একটু পরে আবার অ্যাডভার্ব বের করব। অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে সেম, একই প্রসেস। সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে। এই দুইটা ওয়ার্ডের উত্তর যদি দেয় কেউ, তাহলে সে অবজেক্ট হবে, আদারওয়াইজ তাদেরকে অবজেক্ট বলতে পারবো না। এখন আপনি দেখেন হি কেম, সে এসেছিল। এখন সে এসেছিল, আপনি যদি এটাকে চিন্তা করেন, সে কি এসেছিল, কাকে এসেছিল, এরকম কোন ওয়ার্ডের অর্থ আছে এখানে? নাই। হ্যালো, কাট কি দিছে? কাট দিছে? কোন নাম্বারে টাকা পাঠাবো? আচ্ছা ঠিক আছে, একটু 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন, হি কেম, সে এসেছিল, কেউ যেন শুধু এইটুকু প্রশ্ন করতে চায় না, তারপরে কিন্তু আমি যদি বলি যে কে এসেছিল, তার উত্তর কিন্তু হি হয়ে যাবে। ওকে, উত্তর যখন আপনি অ্যাডভার্ব খুঁজবেন তখন দুইটা মিলাই এই চিন্তা করবেন, এটার অর্থ সে এসেছিল বা সে এসেছিল সাথে লাগাইতে হবে, সে কে এসেছিল, সে কাকে এসেছিল, এরকম অর্থ আসবে, এখানে আছে। বাট আমি যদি এরকম লিখি, ধরেন যে হি, এরপরে এখানে লিখলাম গেভ মি আ বুক, এখন সে দিয়েছিল এটার অর্থ। এবার যদি প্রশ্ন করি কাকে দিয়েছিল, আমাকে, তাহলে এটা একটা অবজেক্ট। আমি যদি বলি কি দিয়েছিল, তাহলে এটা আরেকটা অবজেক্ট। এগুলোকে বলে ডাবল অবজেক্ট, যেটাকে বলা হয় অবজেক্টের বাংলা কর্ম। যেটা ব্যক্তি হয় তাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম, আর যেটা বস্তু সেটাকে বলে ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম। যেমন আমাদের এখানে যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন, এই যে অবজেক্ট, এটা ব্যক্তি, তাহলে এই ব্যক্তি যেটা, এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট বা বাংলায় বলে গৌণ কর্ম। আর যেটা বস্তু, এটাকে বলা হয় মুখ্য কর্ম বা ডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট দুইটা। এখন এই যে দুইটা জায়গায় পাচ্ছেন আপনি, এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে। যদি এই দুইটা জায়গায় কোনো ক্লজ থাকে, সে যদি আমার এই দুইটা ওয়ার্ডের উত্তর দেয়, তাহলে তার নাম হবে নাউন ক্লজ। দেখেন তো এই দুইটা কি নাউন না? মি এটা প্রো নাউন, আর বুক এটা তো সবাই জানে নাউন। তাহলে এই দুইটা কিন্তু নাউন, অবজেক্ট হওয়ার ক্ষমতা ওই নাউনেরই আছে, আর কারো এখানে নাই। যদি আর কাউকে এখানে বসাতে হয় যে অবজেক্টের কাজ করে, তাহলে বুঝতে হবে সে তখন নাউন হয়ে গেছে, এটা অটো। আর এই জায়গাটা যেটা করছি হিয়ার, এটা মূলত হোয়েন এর উত্তর দিচ্ছে বা হোয়ার এর উত্তর দিচ্ছে। যেমন এখানে বলছি কি সে এসেছিল, কোথায় এসেছিল, এখানে, এইটা তার উত্তর, হোয়ার এর উত্তর দিচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে আমরা সবসময় অবজেক্ট বের করার জন্য যেই কাজটা করব সেটা হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। এটার উত্তর যে দিবে সে যদি আমার কোনো ক্লজ হয়, নাম হবে নাউন ক্লজ, ফ্রেজ হইলে বলবো নাউন ফ্রেজ, একটা ওয়ার্ড হইলে বলবো শুধু নাউন। ভার্ব এবং সাবজেক্ট দুইটাকে মিলায়া, তা না হলে ওই যে শুরুতে অনেক ক্ষেত্রে সাবজেক্ট উত্তর চলে আসবে। এই জন্য বলি যে দুইটা মিলায়া প্রশ্ন করবেন। যেমন এখানে ছিল সে এসেছিল, আমি পুরাটা সহ করছি যে সে এসেছিল। যেমন সে দিয়েছিল, সে কি দিয়েছিল, একটা বই। সে কাকে দিয়েছিল, আমাকে। দুইটা মিলায়া বলছি, সাবজেক্ট সহ, এই আর কি। তো যাই হোক, সেন্টেন্সের অবজেক্ট হবে, আপনার এখানে ছোট্ট করে একটা নোট লিখে নেবেন, সেটা হচ্ছে অবজেক্ট বের করার নিয়ম। তারপরে আমরা ক্লজে চলে যাব। ক্লজের আলাদা ক্লাস হবে, হ্যাঁ।
এগুলা। সবচেয়ে বেশি ভালো করে বোঝার চেষ্টা করবেন লাস্টেরটা। লাস্টেরটা অন্যগুলা কিন্তু দেখেন ভার্বের পরেই দেওয়া আছে, লাস্টেরটা কিন্তু একটা অবজেক্টের পরে দেওয়া আছে, ওই যে ডাবল অবজেক্টের কথা বলছিলাম, মি। আর সবচেয়ে সহজ সরল উপায় হচ্ছে এটাকে টেস্ট করা যাবে যে হ্যাঁ অবশ্যই একটা প্রো নাউন বা নাউন দ্বারা রিপ্লেস করা যাবে। আমি যতগুলা লিখছি দেখেন ইট দ্বারা রিপ্লেস করা যাবে। আপনি চাইলেই প্রত্যেকটা ক্লজ কেটে দিয়ে দিয়ে একটা ইট লিখলে অর্থ ঠিক থাকবে। আমি প্রথমে যেমন লিখছি আই ডোন্ট নো, তারপর বলছে হোয়াট না হু ইউ আর, তাই না? তো আপনি চাইলে এখানে বলতে পারেন আই ডোন্ট নো ইট, আমি এটা জানি না বা চিনি না। অথবা আই ডোন্ট নো করিম, করিমকে আমি চিনি না, বলতে পারবো না, এই টাইপের। দ্বিতীয়টাই বলছে দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারে না। আমি যদি বলি তারা বুঝতে পারে না, দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, তারা এটা বুঝতে পারে না। অথবা এখানে বলতে পারেন দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, টপিকটা বুঝতে পারে না, তখন নাউন আকারে আসবে। এখানে বলছে কি করিম আস্কড মি, করিম আমাকে জিজ্ঞাসা করছিল, চাইলে ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন, করিম আস্কড মি ইট, করিম আমাকে এটা জিজ্ঞাসা করছিল। অথবা করিম আস্কড মি ইওর নেম, নেম এটা নাউনের কাজ করবে। তার মানে এগুলো সব একটা নাউন অথবা নাউনের সমকক্ষ কাউকে দিয়ে রিপ্লেস করা যাবে। যদি একবার হয় নাউন দ্বারা রিপ্লেস করা যাবে না। যেমন ওই যে আগেরটা বলছিলাম যে হি, এরপরে লিখছিলেন যে খেম, এরপরে যেখানে হেয়ার লিখছিলাম আপনি এখানে ইট লেখেন, কেমন হবে অর্থ? হি কেম ইট হবে অর্থ। তাহলে একবার হলে কোনোদিনও ইট দ্বারা রিপ্লেস করা যাবে না বা কোনো নাউন দ্বারা রিপ্লেস করা যাবে না, সোজা কথা। আর যদি সে নাউন হয় তাহলে 100% নাউন দ্বারা রিপ্লেস করা যাবে, এই আর কি। তাহলে দুইটা অংশ গেছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের মধ্যে একটা ধারণা আমাদের আছে ভার্বের পরে কিছু থাকলেই অবজেক্ট, কিন্তু সেটা করা যাবে না, কারণ ভার্বের পরে অ্যাডভার্বও বসতে পারে, আর সেই হিসাবে ভার্বের পরে অ্যাডভার্বিয়াল ক্লজও হতে পারে। আমরা বুঝবো কিভাবে? ওই যে হোয়াট অথবা হুমের উত্তর দিবে। আপনি যদি এই অংশটাকে পুরাটা প্রশ্ন করেন আই ডোন্ট নো, আমি জানি না, আমি কি জানি না, তুমি কে, এটা জানি না। এরপরে বলছে দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারে না, তারা কি বুঝতে পারে না, তুমি যা বলো। এরপর বলছে কি করিম আস্কড মি, করিম আমাকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করছিল? হোয়াট আই স দেয়ার, আমি সেখানে কি দেখেছিলাম এটা আমাকে জিজ্ঞাসা করছিল, এই টাইপের। অর্থাৎ কি অথবা কাকে, এই দুইটা ওয়ার্ডের উত্তর থাকতেই হবে। আরো একটা অনেক সময় এটা বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য ইট দ্বারা রিপ্লেস করা যায় সাধারণত। তো অনেক ক্ষেত্রে ইট দ্বারা রিপ্লেস না করা গেলে সেন্টেন্স যদি অনেক ক্ষেত্রে ভার্ব প্লুরাল হয়, যেমন আমি যদি বলি হি ইজ, হি ইজ এর পরে আপনি ইট দিলে কেমন শোনা যাবে? বা দে আর ইট হবে। তো এই ক্ষেত্রে একটু কম বেশি হয়ে যায়, যেটা আমরা একটু বুঝতে অসুবিধা হতে পারে। হ্যালো, ও আচ্ছা ঠিক আছে, ওটা পরে তাহলে আমি দিয়ে দেবেন। ওটা বলবো যে 12 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, ওটার জন্য কত টাকা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে। আচ্ছা এখন আমরা যেটা বলছি যে করিম আস্কড মি ইট, এই মের পরে এটা ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের ব্যাপার, এটা ইনডিরেক্ট অবজেক্ট যে ব্যক্তি, তাহলে এটা ডিরেক্ট হিসাবে কাজ করছে। আর এই অংশটা তো বুঝতে পারছি, সাবজেক্ট আর অবজেক্ট দুইটা জায়গা, আরেকটা জায়গা আছে ওটা কোনো ঝামেলাই নাই, জাস্ট দেখবেন প্রিপোজিশনের পরে আসছে কিনা, তাহলে আর কোনো চিন্তা নাই, ওইটা নাউন ক্লজ হবে। তো আমরা 3 নম্বর পজিশনটা দিচ্ছি, নাম্বার 3, প্রিপোজিশনে পরে বসে। সাবজেক্ট অবজেক্ট আর একটা কি, প্রিপোজিশনের পরে বসে। আচ্ছা
হি কেম, এবার লিখছি ফ্রম, ফ্রমটা কি প্রিপোজিশন, ফ্রম, অফ, ইন, এগুলা প্রিপোজিশন, আপনারা তো জানেন। হি কেম ফ্রম ওয়্যার আই ওয়াজ বর্ন, আমি যেখানে জন্মগ্রহণ করেছিলাম সে সেখান থেকে আসছে। তো এই যে ফ্রম প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আছে, তাহলে এটা নাউন ক্লজ, আর কোনো কিছু দেখতে হবে না এরকম। লিসেন টু হোয়াট আই সে, এটা আন্ডারলাইন করা থাকবে। লিসেন টু হোয়াট আই সে, টু প্রিপোজিশন, তাহলে তার পরে বসছে, এটা প্রিপোজিশন আমাদের, আর এটা তাহলে নাউন ক্লজ, এটা প্রিপোজিশন তাহলে ওইটা নাউন ক্লজ। নূরশান নূর, আপনি হয়তো শুরুতে ছিলেন না, একটু দেখে নেবেন, হ্যাঁ, যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মেইন পার্থক্য কি, যদি একটু শর্টকাটে বলতেন। বলছিলাম একজন হচ্ছে বাড়িওয়ালা আর একজন দারোয়ান, আপনি একটু দেখে নেবেন, হ্যাঁ, টেনে। আচ্ছা, তাহলে এই হচ্ছে অংশটা যেটা আমরা বুঝতে পারবো, এটা নিয়ে অত ঝামেলার কিছু নাই, জাস্ট দেখবেন প্রিপোজিশনের পর আন্ডারলাইন করা আছে কিনা। যদি প্রিপোজিশনের পর আন্ডারলাইন করা থাকে তাহলে কি হবে, নাউন ক্লজ। তবে কথা আছে, অনেকে এইটাকে একটু ভুল বুঝা মাঝে মাঝে এই প্রিপোজিশন সহ আন্ডারলাইন করা থাকে, তারা ওইটা ধরে নিয়ে নাউন ক্লজ করে, প্রিপোজিশন সহ না, প্রিপোজিশন বাদে, অর্থাৎ প্রিপোজিশনের পরে হইতে হবে। অনেক সময় প্রিপোজিশন সহ আসছে, যেমন এই যে অংশটা আছে, যদি আমি কোনো কারণে এই দুইটাকে মিলাই দিই এভাবে, এই পুরাটা আন্ডারলাইন হয়ে গেছে না, এইবার আর তাকে নাউন ক্লজ বলা যাবে না, এইবার এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেছে। দেখেন, হি কেম, সে এসেছিল, কোথা থেকে এসেছে, এবার কোথায়, নাকি বলবেন হি ইট, হি কেম, কে বা কাকে দিয়ে প্রশ্ন উত্তর পাবেন, তাহলে এটা অ্যাডভার্বিয়াল হয়ে গেছে। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে প্রিপোজিশনের পরের অংশ, আমরা এই জন্য বলছি যে প্রিপোজিশনের পরে, এই জন্য প্রিপোজিশনের পরে বসে লিখছি, আমি কিন্তু লিখি নাই প্রিপোজিশন সহ। তো এটা অনেকের বুঝতে ভুল হয়, তারা চিন্তা করে প্রিপোজিশন দিয়ে শুরু হইলে নাউন ক্লজ দিয়ে দিব, এটা করা যাবে না, প্রিপোজিশনের পরে হতে হবে। মূলত একটাই রুল, সাবজেক্ট আর অবজেক্ট। অবজেক্টের আবার অনেক প্রকারভেদ আছে, যেটা আমরা বুঝি না, এই জন্য আমার এইভাবে লেখা। এটাকে অবজেক্ট বলে, তবে এটাকে বলে প্রিপোজিশনের অবজেক্ট, যেটাকে বলে অবজেক্ট অফ প্রিপোজিশন। কিন্তু আমরা তো অত কিছু ওইভাবে পড়ি নাই, এই জন্য জাস্ট আমরা বলি যে প্রিপোজিশনের পরে বসে, এছাড়া আর কিছুই না, এটাও একটা অবজেক্ট। আচ্ছা, এখন পর্যন্ত নাউন ক্লজটা তো ক্লিয়ার বুঝতে পারছেন, সেন্টেন্সের সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, আর প্রিপোজিশনের পরে যদি দেখেন কোনো ক্লজ আছে সেটাকে নাউন ক্লজ বলবো। বিশেষ করে অবজেক্টেরটা একটু সমস্যা হবে, প্রিপোজিশন তো প্রিপোজিশনের পরেই থাকবে, সাবজেক্ট ভার্বের পূর্বেই থাকবে, আর অবজেক্টের বেলায় গিয়ে ওই যে ভার্বের পরে থাকলেই তাকে অবজেক্ট বলা যাবে না, আগে দেখে নিতে হবে সে কি অথবা কাকে দ্বারা উত্তর দেয় কিনা। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে, বাসায় গিয়ে আরো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে আমরা প্রায় সহজ সব মানে কমপ্লিট করে ফেলছি, আর তেমন কিছু নেই। হ্যাঁ, ওইটা অন্য যে কোনো ক্লজ হতে পারে, ওইটা একটু পরে শিখে ফেলবো আমরা, কিন্তু নাউন হবে না, এটা আগে মাথায় রাখবো যে নাউন বলবো না, আগেই প্রিপোজিশন বাদ দিয়ে যেটা পরে থাকবে সেটাকে নাউন বলবো, বাকিগুলো আবার আসতেছে কি হবে। নাউন ক্লজের পরে আমরা পড়ছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ, 3 প্রকার ক্লজ না, এটা 2 নম্বরে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজটা অনেক বেশি সহজ। অ্যাডজেক্টিভের কাজ কি, এখানে কিন্তু সবগুলো, আমি যেমন প্রথমে বলছি নাউনের কাজ কি, সাবজেক্ট হওয়া, অবজেক্ট হওয়া, প্রিপোজিশনের পরে বসা, তাই তো হয়েছে এখানে। তো সেম ভাবে অ্যাডজেক্টিভ ক্লজের কাজও সেম, যে সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা নির্দেশ করবে। এখন সেটা যদি একটা ওয়ার্ড হয় শুধু বলবো অ্যাডজেক্টিভ, একটা ফ্রেজ হলে বলতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা ক্লজ হলে বলতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা এটাকে বোঝার জন্য বলে থাকি যে অ্যাডজেক্টিভ যেই ক্লজটা নাউনের পরে বসে ওই নাউনকে নির্দেশ করে, শুধু এই কথাটুকুই লিখবো এখানে, যে নাউনের পরে বসে ওই নাউনকে নির্দেশ করে।
অ্যাডজেক্টিভ ক্লজ প্রিপজিশনের পরে বসলে কিন্তু নাউন ক্লজ, আর এবার বলছি নাউনের পরে বসে ওই নাউনকে নির্দেশ করবে। সবসময় মনে রাখবেন নাউন একটা সাথে থাকবে লেজ লাগানো, এবং সাথে যে নাউনটা থাকবে ওটা ওর সাথে রিলেটেড। যেমন আমি আপনাদেরকে যদি কোনো কারণে বলি, খেয়াল করেন তো, গুড বয়, এখানে বয় নাউন তাই না, এটা তার অ্যাডজেক্টিভ। বাট ক্লজের ব্যাপারটা যখন হয় তখন এই গুডের মতো যে অংশটা ক্লজটা এই পাশে বসে, এই আর কি, বয়টা ওই পাশে থাকে। আমরা একটা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবো, এগুলো আপনাদের দেখার দরকার নাই। আর রুলস সবসময় দেখবেন না, সবসময় দেখবেন যে এক্সাম্পল গুলা দেখে সহজে বোঝা যায়। আচ্ছা, আমি দুইটা এক্সাম্পল লিখবো, কেউ লিখবেন না আগেই, কারণ দুইটা লিখতেছি, দুইটা দুই রকম হবে, বাট বোঝার জন্য। ধরেন এইখানে লিখলাম আই ডোন্ট নো, কেউ লিখবেন না বলছি এটা, আই ডোন্ট নো হু ইউ আর, আমি জানি না যে তুমি কে। এই অংশটা আমাদের কোন ক্লজ বলেন তো? নাউন ক্লজ। আই ডোন্ট নো ইট, আবার নো এটা মেইন ভার্ব, আমি জানি না, কি জানি না, তুমি কে, এটা। এবার খেয়াল করেন যদি সেন্টেন্সটা এভাবে লিখতাম, আই ডোন্ট নো দ্য বয়, এবার এখানে লিখলাম হু ইজ আ ডক্টর, বা এটাকে আর একটু সহজ করে ফেলি, কাছাকাছি করতেছি, হু ইজ এ ডক্টর। এইটা আর এইটা দুইটা সেম না লেখা, হু ইজ এ ডক্টর, হু ইজ এ ডক্টর। তো আই ডোন্ট নো, আমি জানি না কে ডক্টর, হসপিটালে ধরেন গিয়ে বলতেছি যে আমি জানি না কে ডক্টর এনাদের মধ্যে, তাই না? তাহলে এটা কিন্তু নাউন ক্লজ হয়েছে। বাট নিচে যেটা দেখতেছেন তার পূর্বে কি দেওয়া আছে একটা, তাহলে আমি ছেলেটিকে জানি না যে কে ডক্টর, তাহলে ডক্টর বলতে এই ছেলেটাকেই তো বোঝাচ্ছে। আমি ছেলেটাকে জানি না, এই ছেলেটা যে ডক্টর। আমি যদি বলতাম আমি ছেলেটাকে চিনি না, যে টিচার, তাহলে যে টিচার বলতে ওই ছেলেটাকেই তো নির্দেশ করতেছে। তো এই যে একটা নাউনের পরে বসে দেখছেন, এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা সরাসরি বসছে, এটাকে বলা হবে নাউন ক্লজ। আবার চাইলে রিপ্লেস করে দেখেন কেমন হবে। আমি চাইলে বলতে পারবো আই ডোন্ট নো ইট, আবার এটা কি বলতে পারবেন আই ডোন্ট নো দা বয় ইট, হবে? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে ঠিক এই স্টাইলের, যে নাউনের পরে বসবে এবং ওই নাউনকে নির্দেশ করবে। যেমন ধরেন আমরা যদি আরো কয়েকটা লিখি, আপনারা পরে লিখবেন, সময় পাবেন, একটু বুঝে নেন আগে, কারণ আমি কাছাকাছি একই ধরনের লিখতেছি, এটা পাশাপাশি লিখবেন। এটা কিন্তু নাউন ক্লজ লিখছি, হ্যাঁ, আর এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ পূর্বে কি আছে, নাউন। এখন ধরেন কেউ যদি বলে যে আই ডোন্ট নো, আমি জানি না, why he is late, কেন সে দেরি করছে, এটা কোন ক্লজ? কি অ্যাডজেক্টিভ হবে? আই ডোন্ট নো, আমি জানি না। এবার লিখলাম দ্য রিজন, তারপরে লিখলাম why he is late, তাহলে নিচেরটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ আমি কারণটা জানি না কেন সে দেরি করছে, তাহলে কারণ আছে দেরি, একই তো জিনিস। এই নাউনের পূর্বে বসছে, দেখেন এটা নাউনে যে আর্টিকেল আছে, এখানে দেখেন আর্টিকেল আছে, এই টাইপের। এরপরে যদি লিখি আমরা আই ডোন্ট নো, একই ধরনের দিচ্ছে এই জন্য যেন পার্থক্যটা বুঝতে পারেন, শুধু ডোন্ট নো দিয়ে, যে আই ডোন্ট নো when he comes, আমি জানি না কখন সে আসে। আর যদি বলি যে আই ডোন্ট নো দ্য টাইম, আমি সময়টা জানি না কখন সে আসে, when he comes। এরপরে যদি দেখেন আরেকটা সেন্টেন্স লিখি, I don't know where he lives, এইটা আমি জানি না কোথায় সে বাস করে। আর আরেকটা লিখছি আমরা, I don't know the place, এরপর লিখলাম where he lives, এইটা। তাহলে এটা হচ্ছে নাউন, তাহলে এটা কি হইলো? অ্যাডজেক্টিভ। আর এটা সরাসরি একা আসছে, তাহলে নাউন। এটা নাউন আর এটা অ্যাডজেক্টিভ। আবার সেম ভাবে উপরেরটা কি? নাউন। আবার যদি আমরা আরেকটু উপরে যাই, এটা হচ্ছে আমাদের নাউন, তাহলে এটা
অ্যাডজেক্টিভ ক্লজ, আর উপরেরটা সরাসরি নাউন ক্লজ। এরপর আর সমস্যা থাকার কথা না, আমি যতগুলা কাছাকাছি লিখছি। যে আপনি যদি দেখেন একা আছে, একই ওয়ার্ড তো একা আছে, তাহলে সেটাকে বলবো আমরা, আচ্ছা অনেকে অনলাইনে যারা তারা দেখতে পাবেন, আপনারা এখন তুলে নেন। কোথেকে লিখছিলাম, এখান থেকেই, হ্যাঁ একটু এখান থেকে তুলে নেন এখন। আচ্ছা অনলাইনে যারা তারা কি ক্লিয়ার বুঝতে পারছেন? অনেকে উত্তর করছেন। ক্লাস কিন্তু শেষ, ক্লজ হয়ে গেছে না সবগুলা? অ্যাডভার্বিয়াল থাকলে কি, ক্লজই তো তিনটা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনি যদি বুঝতে পারেন এটা নাউন ক্লজও না, অ্যাডজেক্টিভও ক্লজ না, বাকিটা তো অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা ওগুলো দেখবো, ওগুলো হচ্ছে সরাসরি অন্য জায়গায়। ওই যে বললাম একটা জায়গা থাকবে অ্যাপোজিটিভ, এরকম কিছু জায়গা থাকবে। আর ইট দ্বারা রিপ্লেস করা যায় না তার মানে এই না যে, আমি তো বলি নাই যে শুধু ইট দ্বারা রিপ্লেস করা যাবে, বলছি নাউন দ্বারা রিপ্লেস করা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্নগুলো দিয়েন। আচ্ছা নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, কারণ হচ্ছে আপনি চিন্তা করবেন যেগুলো দেখবেন নাউন দ্বারা রিপ্লেস করা যায়। আর এটা আমি আবার বলে দিব টেকনিকটা, যে আপনি কিভাবে পরীক্ষা হলে আইডেন্টিফাই করবেন, তাহলে ওই সমস্যাটাও হবে না। কারণ আমরা আগে দেখি যে এটা কি নাউন ক্লজ কিনা, তারপরে দেখবো অ্যাডজেক্টিভ ক্লজ কিনা, তারপরে এই প্রসেসে যাওয়া যাবে না। অ্যাডভার্বিয়ালটা শিখবো, পরীক্ষার হলে আগে দেখবো যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে কিনা, তারপরে দেখবো অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে কিনা, না হলে সেটা নাউন ক্লজ সব, এটা করব। আপনারা জাস্ট দেখবেন এখানে ভার্বের পরে সরাসরি ক্লজ থাকলে নাউন ক্লজ হয়েছে, আর নাউন থাকার পরে যদি কোনো ক্লজ আসে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর ওই নাউনটা কিন্তু শুরুতেও হতে পারে। আমি যেটা লিখছি না, এই যে দ্য রিজন, এটাই তো ওই পাশে, এখন অনেক ক্ষেত্রে শুরুতেও থাকতে পারে। এটুকু লেখা শেষ করেন, আমি পরে ওরকম আরো দু একটা উদাহরণ দিব। অ্যাডভার্বিয়াল ক্লজ এখনো ধরতে পারছি না, অ্যাডভার্বিয়াল ক্লজটা এখনো করাই নাই, আপনি ধরতে পারবেন কিভাবে? সময় বুঝাইলে তো অ্যাডভার্বিয়াল ক্লজ, সময় বুঝাই নাই কোথাও। হ্যাঁ আপনাদের ভুল ধারণা এরকম, সময় বুঝাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ, তো সময় বুঝাই নাই কোথাও। অনেকেই মনে করে হোয়েন দিয়ে শুরু হইলেই মনে হয় অ্যাডভার্বিয়াল, কিছু না। হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে ভার্বকে, যে উত্তর দিবে সে হোয়েন দিয়েই দিক আর যা দিয়েই দিক। যদি আমার হোয়েনের উত্তর দেয় তাহলে অ্যাডভার্বিয়াল, আর যদি ওয়াটের উত্তর হোয়েন দ্বারা শুরু হয়ে দেয় তাতে আমার কি, উত্তর তো ওয়াটের। যেমন আমার এটা ওয়াটের উত্তর দিছে, আমি জানি না, আমি কি জানি না কখন সে আসে, নাকি বলবো যে আমি কখন জানি না কখন সে আসে, তার উত্তর এটা। হিসাবটা হচ্ছে আমি কি জানি না, আমি জানি না কখন সে আসে। এখন কখন দিয়ে শুরু হয়েছে তাতে কি, আমি যদি এখানে ওয়ার্ড দিয়ে বলতাম আমি জানি না, কি জানি না তার নাম কি, হোয়াট হিজ নেম ইজ। তো মেইন হচ্ছে উত্তরটা কি দিয়ে শুরু হইলো ওইটা কেউ দেখবেন না, এটা ভুল করে অনেকে। মেইন হচ্ছে এটাকে প্রশ্ন না, যে উপরেরটাও, দুইটা তো সেম একই ধরনের। আপনি যদি দেখেন, আমি যদি নিচেরটাকেও প্রশ্ন করি, আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না, সময়, এটাই কিন্তু সেই উত্তর, এই জন্য এটা নাউনে আসছে। আর এই সময়টাকে আবার ইলাবোরেট করে বড় করে লিখছে যে অংশটা, সেটা হচ্ছে এরকম, যে যখন সে আসে। এই যখন কথাটা মানেই তো সময়। এখন অনেকেই চিন্তা করতে পারে সময় যেহেতু, তাহলে আমরা এটাকে একটা কাজ করি, অ্যাডভার্বিয়াল দিয়ে দেই। না, অ্যাডভার্বিয়াল কখনো ওইটাকে বলে দেয় না, অ্যাডভার্বিয়াল সবসময় ভার্বকে প্রশ্ন করতে হবে। আমি যেমন এখানে বলছি আই ডোন্ট নো, আমি জানি না, এটাকে প্রশ্ন করবেন, আমি জানি না, আমি কখন জানি না, তার কোন উত্তর এখানে আছে? আমি কেন জানি না, আমি কিভাবে জানি না, আমি কোথায় জানি না, এর উত্তর কিন্তু নাই। আছে কি, আমি কি জানি না, আমি সময়টা জানি না, কির উত্তর আছে। আর আমরা বলছি কির উত্তর যদি থাকে তাহলে সেটা অবজেক্ট হয়।
এই জন্য এটা হচ্ছে অবজেক্ট। আর এই নাউনকে আবার যারা ইলাবোরেট করে বা নাউনের সাথে রিলেটেড তারা হবে আবার অ্যাডজেক্টিভ। এই জন্য আমি পুরাটা একেবারে এই ধরনের লিখছি, একই ধরনের ওয়ার্ড দিয়ে দিয়ে। যদি দেখেন ডিরেক্ট একটা ওয়ার্ড আছে তাহলে সেটাকে আমরা বলবো নাউন, যদি একটা ক্লজ থাকে নাউন ক্লজ। আর যদি নাউন দিয়ে তারপরে কেউ আসে তাহলে সেটাকে বলতে হবে অ্যাডজেক্টিভ, অবশ্যই ওই নাউনকে নির্দেশ করতে হবে। যেমন বলছি যে এটা শুরুতেও বসতে পারে, দেখেন আরেকটা সেন্টেন্স, উপরে অংশগুলো হয়েছে না লেখা। সেন্টেন্সটা এমন হতে পারে, দ্য বয়, এটা কি একটা নাউন না? এখন এইখানে লিখলাম হু ইজ আ ডক্টর, সেটাকে শুধু একটু ঘুরাই লেখা, এরপরে লিখলাম ইজ মাই ফ্রেন্ড। তাহলে আপনি ডিরেক্টলি চিন্তা করেন এই ইজ যেটা, এই ইজ এর সাবজেক্ট কোনটা? দ্য বয়। তাহলে দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা আমার বন্ধু। আর এইখানে যে আমরা হু দিয়ে করছি, হু ইজ এ ডক্টর, যে একজন ডক্টর, এই ডক্টরটা কি ছেলেটা না? তাহলে এইটা যেহেতু নাউন আর এই নাউনকে নির্দেশ করছে এই ওয়ার্ডটা, তাহলে এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? এই জন্য বলছি যে এটা শুরুতেও বসতে পারে, এটা এমন না যে সবসময় শুধু ওখানেই বসবে। লেখা থাকবে অনেক সময় দ্য বুক দ্যাট ওয়াজ লস্ট ওয়াজ মাইন, বই যেটা হারাই গেছে এটা আমার ছিল, এটা শুরুতে লেখা থাকতে পারে। আচ্ছা, এই দুইটা যদি চলে যায়, নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজটা যেখানেই বসুক এরকম নাউনের পরে বসবে, এইটুকু শুধু মনে রাখবেন যে যেখানেই বসুক নাউনের পরে বসবে, এই আর কি। হ্যাঁ, এটা নাউনের পরে বসে নাউনকে নির্দেশ করবে। আর নাউন ক্লজ তো শুরুতেই দেখছি, সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পরে। বাকি আছে এখন অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা এখন অ্যাডভার্বিয়াল ক্লজে প্রবেশ করব। এটা সব লেখা হয়েছে না? হয়েছে, লেখা হয়েছে? একটু শেষ করেন দ্রুত। অ্যাডভার্বিয়াল ক্লজ ঠিক অ্যাডভার্ব যেভাবে বের করেন সেটার উত্তর যদি কোনো ক্লজ দেয় নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন আমরা বলছি সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করতে হবে কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা ওয়ার্ডের উত্তর যে দিবে সেই হবে অ্যাডভার্ব। এখন আমরা যখন দেখি লেখা থাকে বার্ডস অথবা আই ওয়াক স্লোলি, আপনারা চোখ বন্ধ করে বলেন স্লোলি, এটা অ্যাডভার্ব, কেন? এলওয়াই আছে না। আই ওয়াক, আমি হাঁটি, হাউ, কিভাবে হাঁটি? স্লোলি, এটা কিভাবে উত্তর। এখন যদি কেউ কোনো কারণে দেখে যে হি লিভস হিয়ার, সে এখানে বাস করে, সে বাস করে কোথায়? বাস করে এখানে, তাহলে এটা অ্যাডভার্ব। এখন কেউ যদি কোনো কারণে ধরেন এরকম লিখছে, আমরা যদি কোনো একটা জায়গায় ধরেন টাইম উল্লেখ করা আছে নরমালি একবারে, যে হি সামটাইমস ভিজিট কক্সেস বাজার, তাহলে সে কক্সবাজার ভিজিট করে, কখন ভিজিট করে? মাঝে মাঝে, তাহলে সামটাইমস এটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব আপনি কখনো ওই এলওয়াই দেখে একটা বুঝতে পারবেন, বাট অ্যাডভার্বের আরো অনেকগুলো রূপ আছে। সেটা হচ্ছে যে বলছি কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা ওয়ার্ড। তার মধ্যে যেটা কেন, এই কেনটা সাধারণত ফ্রেজ আকারে হয়, সিঙ্গেল ওয়ার্ড হয় না। যেমন লেখা থাকবে উই রিড টু লার্ন, আমরা শেখার জন্য পড়ি, তাহলে আমরা পড়ি কেন? পড়ি টু লার্ন, দুইটা ওয়ার্ড হয়ে গেছে মানে ফ্রেজ, এটাকে শুধু একবার বলা যায় না। যেমন উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, তাহলে আমরা খাই কেন? খাই বাঁচার জন্য। এখন যদি কোনো কারণে এটা একটা ক্লজ উত্তর হয় তাহলে দিব অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাহলে এখন দিয়ে দেন অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা 3 নম্বরে। অ্যাডভার্বিয়াল ক্লজ। সেন্টেন্স এর প্রিন্সিপাল ক্লজের ভার্বকে when, why, how, where দ্বারা প্রশ্ন করলে যেই ক্লজ উত্তর দেয়
তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। হ্যাঁ, অবশ্যই প্রোনাউন বসতে পারে। ফাহিম আক্তার, যে স্যার অ্যাডজেক্টিভের পূর্বে নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে কিনা, ওইটা প্রোনাউনই সেই হিসাব, প্রোনাউনও বসতে পারে। আমি বলতে পারতাম ইট ইজ করিম হু ইজ এ ডক্টর, না হলে বলবো ইট ইজ হি হু ইজ এ ডক্টর। 100% না ইট ইজ আই হু অ্যাম এ ডক্টর, ইট ইজ ইউ হু আর এ ডক্টর। হুর পরে অ্যাম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, এটা নির্ভর করতো। আচ্ছা, এটা হচ্ছে একটা রুল। আর একটা শর্টকাট ওয়ে আছে যাতে মোটামুটি 95% অ্যাডভার্বিয়াল ক্লজই করা যায়। সেটা হচ্ছে কমার পূর্বে যদি কোনো ক্লজ একা থাকে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্বিতীয় যেটা, সেন্টেন্সে কমার পূর্বে কোনো ক্লজ একা থাকলে সেটি অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনার আর কিছু দেখা লাগবে না সেক্ষেত্রে। কোনো ক্লজ একা থাকলে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই এটা কিন্তু কোনো রুল না, হ্যাঁ, এটা জাস্ট শর্টকাট বের করার জন্য। রুল ভিন্ন জিনিস আর সহজ উত্তর করার জন্য সেটা আরেকটা জিনিস। রুলটা হচ্ছে এইটা। এখন এইভাবে করতে গিয়ে অনেক ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। তো সেক্ষেত্রে যদি দেখি যে একটা কমা দেওয়া আছে, পূর্বে পুরোটা আন্ডারলাইন করা, আর পড়ার দরকার নাই, টেস্টও করার দরকার নাই, ওটা অ্যাডভার্বিয়াল ক্লজ আর কিছু না। ফ্রেজের ব্যাপারটাও সেম, কমার পূর্বে কোনো কিছু দেওয়া আছে এরকম, তাহলে ওটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়ার্ডের ব্যাপারটাও সেম, কমার পূর্বে একটা ওয়ার্ড আছে তাহলে 100% ওটা অ্যাডভার্ব হবে। যেমন ধরো অনেক সময় লেখা থাকে যে ওয়েল ইউ হ্যাভ কাম ফাইনালি, এই ওয়েল যে একটা কমা দেওয়া আছে তাহলে এটা অ্যাডভার্ব, এটা সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করছে। বুঝতে পারছেন? তো সেই একই সিস্টেমটা একই, যদি অ্যাডভার্বের অংশটা ক্লিয়ার আগে থেকে জানা থাকতো তাহলে সমস্যা হওয়ার কথা না। আর তারপরে আমরা একটু বই থেকে করবো। আপনাদের কাছে কি বইটা আছে? কোন একটা বই আছে না? যে কোনো একটা বই থাকলেই হবে ইংলিশে, যেখান থেকে আমরা ক্লজটা বের করবো। প্রিভিয়াস কিছু কোশ্চেন আপনাদের সামনে তুলে দিব, কারণ আপনারা আবার করলেন এখান থেকে আবার বুঝতে হবে না যে আসলে পারতেছি কিনা। থাক, বই এখন রেখে দেন, একটু পরেই দিব, আগে এটা শেষ করে ফেলি আমরা। ওকে, আচ্ছা দেখেন এবার বলছি আমরা যে প্রশ্নের উত্তর দিবে কখন, কোথায়, কেন, কিভাবে, এই 4টা ওয়ার্ডের উত্তর দিবে যে সে হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার ধরেন কোন একটা সেন্টেন্স লেখা আছে ডু, জাস্ট এইটুকু ডু, এরপরে এখানে লেখা আছে অ্যাজ আই সে। এই অ্যাজ আই সে ডু এটার অর্থ কি বলেন তো? হ্যাঁ, আমি যেভাবে বলি এটা করো। এখন এই যে ডু মানে করো, চাইলে ডুর সাথে আপনি ইটও দিতে পারেন, ডু ইট অ্যাজ আই সে, এটা করো যেভাবে আমি বলি। তাহলে এটা করো, এটা মেইন ক্লজ। আর এই যে অ্যাজ দেখতেছেন ক্লজ মার্কার আছে, মনে হচ্ছে না? তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এইখানেই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। এখন আমাকে যদি প্রশ্ন করতে হয় ডু ইট এটা করো, আমি যদি এটাকে প্রশ্ন করি হাউ, কিভাবে করো? যেভাবে আমি বলি। তাহলে এটা আমার কার উত্তর? হাউ এর উত্তর। আবার যদি আপনি চিন্তা করেন এটাকে নাউন ক্লজ চিন্তা করবেন, যে স্যার নাউন ক্লজ হলে একটা ইট দ্বারা রিপ্লেস করি, তাহলে ইট ডাবল আসবে এখানে, ডু ইট ইট হবে। অ্যাডজেক্টিভ ক্লজ হলে নাউনের পরে বসে ওই নাউনকে নির্দেশ করতে হইতো। এখানে লেখা আছে ইট আর এখানে লেখা আছে অ্যাজ আই সে, আমি যেভাবে বলি। এটা আর আমি যেভাবে বলি দুইটা কি সেম জিনিস? তো আপনার এটার দরকার নাই, আপনি জাস্ট দেখবেন এটাকে প্রশ্ন করছি কি দিয়ে, হাউ দিয়ে। ইট দিয়ে প্রশ্ন করলে, ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে হবে না। তো হাউ এর উত্তর দিচ্ছে যে কিভাবে করব, যেভাবে আমি বলি। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। হাউ এর উত্তর দিচ্ছে। আমরা যেহেতু লিখছি যে হাউ, হোয়েন, হোয়াই, ওয়্যার, এই 4টা ওয়ার্ডের। মানে এটা করো, হ্যাঁ, আমি যেভাবে বলি। সেটাই তো হলো যে এটা করো যেভাবে আমি বলি, তাই না? তাহলে এটা করো এইটুকু মেন অংশ, যেভাবে আমি বলি। তাহলে আমি যদি এটাকে প্রশ্ন করি এটা করো কিভাবে করো, যেভাবে আমি বলি, সেটুকুতে এটার উত্তর। তো যে কিভাবে উত্তর আছে এখানে, আর কোন ওয়ার্ডের উত্তর এখানে নাই, শুধু আছে কিভাবে, হাউ এর উত্তর এইটা। এরপরে ধরেন আর একটা প্রশ্ন দিচ্ছি। আমরা হি কেম দিয়ে একটা প্রশ্ন করছিলাম, মনে আছে? তখন এখানে ধরেন লেখা হচ্ছে হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। তারপরে লিখতেছি when I was sleeping, এইটুকু আন্ডারলাইন করা আছে।
ক্লজ মার্কার ওয়েন দিয়ে শুরু হয়েছে, কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন যদি আপনি এটাকে প্রশ্ন করেন, হি কেম, সে এসেছিল, এখানে এসেছিল, কখন এসেছিল? যখন আমি ঘুমোচ্ছিলাম, তাহলে এটা কখনের উত্তর, ওয়েন এর উত্তর দিছে এটা, যে সে এখানে এসেছিল ওয়েন। আমি যখনই আপনাকে বলতেছি সে এখানে এসেছিল, আপনি প্রশ্ন করবেন স্যার কখন? তার উত্তরটা হচ্ছে যখন আমি ঘুমোচ্ছিলাম। তাহলে ওয়েন এর উত্তর দিছে এবার, তাহলে এটাও কি হচ্ছে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা হাউ পাইছি, ওয়েন, দুইটা ওয়ার্ডের উত্তর পেয়ে গেছি অলরেডি, যে কখন আর একটা হচ্ছে কিভাবে। He was punished because he commit a crime. এটা আন্ডারলাইন করা থাকবে, বিকজ ক্লজ মার্কার। ওকে, বিকজ ক্লজ মার্কার, ওই অংশ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হয়েছে। এবার হি ওয়াজ পানিশড মানে কি? তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এখন যদি আমি প্রশ্ন করি তাকে শাস্তি দেওয়া হয়েছিল ভাই কেন? কারণ সে অপরাধ করছিল। হোয়াই এর উত্তর এটা, তাহলে এটাকে কি বলবো? অ্যাডভার্বিয়াল। এই আপনার জাস্ট আপনি সহজভাবে চিন্তা করে করে যেটুকু আন্ডারলাইন করা থাকবে তার বাহিরের অংশকে প্রশ্ন করবেন, এবং পরীক্ষা হলে যখন আসবে আগেই দেখে নেবেন এটা অ্যাডভার্বিয়াল কিনা, তাহলে সহজ হবে। কারণ অনেক ক্ষেত্রে নাউনের সাথে রিপ্লেস হয়ে যেতে পারে, মিক্সড হয়ে যেতে পারে, বাট অ্যাডভার্বের সাথে কখনোই হবে না। এবং পরীক্ষার হলে সিস্টেমটাই হচ্ছে যে কোনো ক্লজ আসলে আগে দেখে নিব সেটা অ্যাডভার্বিয়াল হয়েছে কিনা, তারপরে দেখে নিব সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে কিনা। অ্যাডজেক্টিভ তো একদম সহজ, এই দুইটা না হলে বাকি সব নাউন। কারণ নাউনের এলোমেলো কিছু জায়গা আছে বসানোর মতো, তো এলোমেলো জায়গা থাকুক যা থাকুক, তুমি অ্যাডভার্বিয়ালও হও না অ্যাডজেক্টিভও হও না, তাহলে তুমি নাউন, আর কিছু করা লাগবে না। এটা জাস্ট আমরা নিয়ে নিব। এরপরে দেখেন লেখা আছে উই রিড বুক, আমরা বই পড়ি, তারপরে লেখা থাকবে সো দ্যাট, যাতে উই ক্যান আর্ন নলেজ। এইটুকু আন্ডারলাইন করা থাকবে, সো দ্যাট ক্লজ মার্কার, আর বাকিটুকু তো বুঝতেই পারতেছেন। এবার হচ্ছে আমরা রিড বুক, আমরা বই পড়ি, কেন বই পড়ি? তার উত্তর হচ্ছে এটা, যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের হোয়াই এর উত্তর দিচ্ছে, তাহলে এটাকে কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ। পরীক্ষাতে যত আসে বেশিরভাগই অ্যাডভার্বিয়াল ক্লজ আসে, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ প্রচুর। এরকম এরপরে দেখেন লেখা থাকবে ইফ ইউ হেল্প মি, শুরুতে আমরা লিখছিলাম, তারপরে আই উইল হেল্প ইউ, যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করবো। এবার বলেন তো এর মধ্যে কোনটা আমাদের নাউন ক্লজ হইতে পারে, বা কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে, বা কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে পারে? এই পাশেরটা না ওই পাশেরটা? ওইটা প্রিন্সিপাল ক্লজ। নাউন ক্লজ হইতে হইলে আগে সাবঅর্ডিনেট হইতে হবে, বলছি না? সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, এই যে ইফ আছে দেখেন ক্লজ মার্কার, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আপনাকে প্রথমে আগে চিন্তা করতে হবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে হলে আগে দেখতে হবে সে সাবঅর্ডিনেট ক্লজ কিনা। তাহলে আমি ওই পাশে খুঁজে তো লাভ নাই, আমার প্রশ্ন করতে হবে ওই পাশটা, এই পাশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এখানে দেখেন আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। কেন সাহায্য করব আমি তোমাকে? যদি তুমি আমাকে সাহায্য করো। তাহলে এই কেন হোয়াই এর উত্তরটা আমার ওই পাশে আছে। আমি চাইলে কিন্তু এটাকে ওই পাশে লিখতে পারতাম, যে আই উইল হেল্প ইউ, এই পাশে লিখতাম ইফ ইউ হেল্প মি, তখন আর এখানে কমা থাকতো না। ওই জন্য আমি প্রথমেই বলছি যে কমার পূর্বে যদি দেখেন এরকম আন্ডারলাইন করা আছে তাহলে অবশ্যই সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আপনার ভাবা লাগবে না কিছু, যে কমার পূর্বে কিছু থাকলেই অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা চোখ বন্ধ করেই হবে। তো যাই হোক, প্রথমে দেখবেন অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা, তারপরে অ্যাডজেক্টিভ হইলো কিনা, তারপরে না হলে নাউন ক্লজ। এবার আমি কিছু প্রিভিয়াস কোশ্চেন আপনাদেরকে দিব যেগুলো আসছে, নিজেরা চেষ্টা করবেন এখন, কারণ এত সময় করলেন, স্যাররা সবসময় সহজগুলাই দেয় আর পরীক্ষাতে কঠিনগুলো আসে। ওকে, এবার দেন আমাকে একটু বইটা।
দিছে। কোনো প্রশ্ন আছে বলেন? আচ্ছা, কয়েকটা এমনি শর্টকাটে কয়েকটা আগে বলে ফেলি যেগুলো আপনাদের জাস্ট লাগবে না। বই তো আমার সামনে আছে, মনে হয় একটু উঁচু করলে দেখতে পাবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখা যাচ্ছে না, পেজ নাম্বার যদি থাকে বলবেন 433 পেজ। এর মধ্যে আমি কেন বলছি শর্টকাটটা আগে বলতেছি, এটাকে যা আছে এগুলো আগে করে ফেলবো, কমার পূর্বে কোনটা কোনটা আছে সেগুলা কি কি হয়েছে। আচ্ছা, এর মধ্যে কমার পূর্বে যদি চিন্তা করি, এই পাশটায় 3 নাম্বার প্রশ্ন, এখানে একটা কমা দেওয়া আছে, পূর্বে পুরোটা আন্ডারলাইন করা, বুঝতে পারছেন? শুরুতে খ নাম্বারে দেওয়া আছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আমি জাস্ট আপনাদের আত্মবিশ্বাস দেওয়ার চিন্তা করতেছি যে হ্যাঁ দেখেন যে হয়েছে এরকম। ওকে, জাস্ট এখানে কমার পূর্বে আছে পুরোটা আন্ডারলাইন করা, মানে কয়টা এভাবে আসছে আর কি, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, তারপরে যদি তার থেকে একটু নিচের দিকে আসেন, আরেকটা আছে 4 নম্বরে, কমার পূর্বে আছে, কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এই পাশে আরো কয়েকটা পাবো শুরুর দিকে, না আছে, যাই হোক আরো কয়েকটা। হ্যাঁ, 23 নম্বরে একটা আছে কমার পূর্বে, কি হবে এগুলা? অ্যাডভার্বিয়াল। মানে এটা হচ্ছে আপনার বাই চান্স সময় তো বাঁচাবে কিছুটা অন্তত, কারণ পুরো সেন্টেন্স পড়বো আর কমা দেখে তার পূর্বে দেখবো, এটা হলো হিসাব, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল। আচ্ছা, এবার আমরা একটু বিভিন্ন জায়গায় দেখি। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, আপনাদেরকে একটা কথা বলছিলাম অ্যাপজিটিভ হিসাবে, কমা দিয়ে দিয়ে মাঝখানে থাকে না, অ্যাপজিটিভের কাজ কে করে? নাউন। বলছিলাম না যে হাবিব আওয়ার ইংলিশ টিচার ইজ প্রেজেন্ট হিয়ার, তো আওয়ার ইংলিশ টিচার ইজ প্রেজেন্ট হিয়ার সেও সাবজেক্ট, আবার হাবিব ইজ প্রেজেন্ট হিয়ার সেও সাবজেক্ট, তা ওই অ্যাপজিটিভের জায়গায় যদি একটা ক্লজ থাকে নাম হবে নাউন ক্লজ। তো যাই হোক, আমরা এখান থেকে যাবো, আমি এগুলা ক্লিন করে ফেললাম, হোসেনা সবার লেখা। আচ্ছা, তো প্রশ্নটা ছিল ফার্স্টে এরকম, দেখলাম সেটা, মাই ব্রাদার, তারপর লেখা ছিল হু ওয়ার্কস ইন কানাডা, ওয়ার্কস ইন কানাডা হ্যাজ কাম হোম। আচ্ছা, এই যে অংশটা কোন ক্লজ হবে ভেবে বলেন তো? কি হবে ভেবে ভেবে বলেন, চুপ করে থাকবেন না কেউ। কি ক্লজ? কারণ আমার ভাই যে কানাডায় কাজ করে সে কি অন্য কেউ? তো আপনাদের অ্যাডজেক্টিভ ক্লজ বলতে এত কষ্ট হচ্ছে কেন, যে স্যার যদি জরিমানা করে ভুল হইলে? আত্মবিশ্বাসের সাথে বলে ফেলবেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কি এটা? অ্যাডজেক্টিভ ক্লজ, এই নাউনের পরে বসছে আর এই নাউনকে নির্দেশ করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আপনার অত মনে কনফিউশন নিয়ে কিছু করা যাবে না, ভুল হইলে হবে বলে ফেলবো শেষ। কারণ আপনি জোরে যখন ভুল করবেন ঠিক এটা জোরেই শিখবেন, আর যেটা চুপি চুপি ভুল করবেন চুপি চুপি আবার ঠিক করে নেবেন, এটা চুপি চুপি থাকবে, পরে আবার ভুল করার সম্ভাবনা থাকবে। ওকে, তারপরে প্রশ্নটা আমি বলবো না কারণ এটা কমার পূর্বে আছে। ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, তারপরে বলছে 4 নাম্বার প্রশ্নটা অলরেডি আপনাদেরকে লিখে দিয়েছিলাম আমি, যে হোয়ার, তারপরে লেখা ছিল হি লিভস, হোয়ার হি লিভস ইজ আ মিস্ট্রি, এরকম একটা প্রশ্ন লিখছিলাম মেবি, তাই না? এটুকু আন্ডারলাইন করা আছে, কোন ক্লজ হবে? এটা কি বলেন তো? ভার্ব, আর ভার্বের পূর্বে কে থাকে? সাবজেক্ট, তাহলে নাউন ক্লজ। আপনি চাইলে ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন, ইট ইজ এ মিস্ট্রি, এটা একটা রহস্য, হবে না? তাহলে এটা নাউন ক্লজ। আচ্ছা, তারপর একটা প্রশ্ন বলছে ইট ইজ এ মিস্ট্রি, সেম প্রশ্ন রিপিট হয়েছে আর কি। আই নো হোয়ার হি লিভস, একই কথা ঘুরায় শুধু বলছে এবার, যে আই নো আমি জানি, তারপরে বলছে ওই কথাটাই, যে হোয়ার হি লিভস কোথায় সে বাস করে, তাহলে আই নো আমি জানি, আমি কি জানি? কোথায় সে বাস করে, এটা আমি জানি। আবার চাইলে ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন, তাহলে এটা কোন ক্লজ?
নাউন ক্লজ। আচ্ছা, তারপরের প্রশ্নটা আছে কি, পরের প্রশ্নটা আসছে অলরেডি, এটা করছে। হি আস্কড মি, দেখেন হি আস্কড মি, আন্ডারলাইন দিয়ে দিলাম, কিছু লেখা নাই, ধরেন ছিল কিছু একটা, আপনি নিজে চিন্তা করেন, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, এটা হবে না? তাহলে এটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ। আমরা এটা প্রথমে করছিলাম ডাবল অবজেক্টের একটা সিস্টেম, যে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, আর এখানে প্রশ্নে লেখা ছিল হচ্ছে শুধুমাত্র হি আস্কড মি হু গট দ্য নোবেল প্রাইজ, যে হু গট দ্য নোবেল প্রাইজ, যে কে নোবেল প্রাইজটা পেয়েছে, সে আমাকে জিজ্ঞাসা করছে, আমি প্রশ্ন করতে পারবো সে আমাকে এটা জিজ্ঞাসা করছে, হি আস্কড মি ইট, তাহলে এটা কোন ক্লজ? নাউন ক্লজ। আচ্ছা, তারপর আর একটা প্রশ্ন বলছে, you cannot get the chance to enroll in university unless you study hard. আচ্ছা, এবার আমি যদি এটাকে unless you study hard, আমি এটাকে শর্টে করে ফেলি, যেহেতু বড় সেন্টেন্স এখানে, জাস্ট you will miss the bus, এরপর লিখলাম unless you walk fast, এটা আন্ডারলাইন করা আছে। কি বাস আর তুমি জোরে হাঁটো দুইটা এক? বলছে এটা সেম হতে হবে, বাস আর জোরে হাঁটো এটা কি সেম? আচ্ছা, প্রথমে কোনটা দেখতে বলছি বলেন তো, অ্যাডভার্বিয়াল কিনা? আর তার জন্য প্রশ্ন করতে হবে এই অংশটা, তুমি বাসটা মিস করবা। এখন যদি বলি তুমি বাসটা কেন মিস করবা, যদি দ্রুত না হাঁটো, এই আনলেস মানে না, এর মধ্যে না আছে, তাই না? তাহলে কথাটা হচ্ছে তুমি বাসটা মিস করবা, কেন মিস করবা? যদি দ্রুত না হাঁটো, এটা হচ্ছে তার উত্তর। বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল। এখন আপনি চিন্তা করেন, এই বাস আর যদি তুমি না হাঁটো, এর সাথে কি এটা দুইটা সেম জিনিস? যেমন ডক্টর আর আমার ভাই দুইটা সেম, এরকম ছিল না? যেমন এখানে বললাম মাই ব্রাদার হু ওয়ার্কস ইন কানাডা, তাহলে কানাডায় কাজ করে কে? আমার ভাই, সেম জিনিস, অ্যাডজেক্টিভ হতে হলে সেম হইতে হবে, কিন্তু বাস আর এটা সেম না। যদি হ্যাঁ বলতে পারতাম যে আই উইল মিস দ্য বাস হোয়াট উইল মেক অ্যাক্সিডেন্ট, যা অ্যাক্সিডেন্ট করবে আমি সেই বাসটা মিস করব, তাহলে ঠিক ছিল যে হ্যাঁ আমি যে বাসটা মিস করব, অ্যাক্সিডেন্ট করবে কি আমি না ওই বাস, তাহলে দুইটা ঠিক আছে, তখন তাকে অ্যাডজেক্টিভ বলতে পারবো, মানে দুইটা সেম হতে হবে। তাহলে এটা কি হয়েছে? অ্যাডভার্ব, কারণ এটা হোয়াইয়ের উত্তর দিচ্ছে, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আরো সহজে ধরতে পারবেন। অনেক সময় আপনাদের মনে হয় যে না কি কি যেন করলাম, কেন করলাম না, কারণ এভাবে বুঝতে পারেন না, এই আর কি। আচ্ছা, এরপর আর একটা প্রশ্ন বলছে, আই নো, পুরাটা আন্ডারলাইন করা, কি হবে? ইট দ্বারা রিপ্লেস করা যাবে না? আই নো ইট। কিছু কিছু প্রশ্ন থাকবে, দেখা লাগবে না কি আছে, স্যার এটার পরে আছে মানে ওই জায়গা জাস্ট এরকম লেখা আছে, অনেক বড় তো আমি এই জন্য লিখি না, ছোট হইলে লিখতাম। আই নো পুরো এরকম অনেক বড় একটা টান দেওয়া, তো যত বড় টান দেওয়াই থাকুক আই নো, আর এইখানে অবজেক্টের জায়গায় ইট দ্বারা রিপ্লেস করা যাবে, আই নো ইট, এটা নাউন ক্লজ। আচ্ছা, তারপরে আছে, হ্যাঁ এইটা নো দিয়েই বাট একটু অন্যরকম আমরা করছি এটা, আই নো, এটা প্রশ্ন নাম্বার হচ্ছে 12, আই নো দ্য বয় হু উইল উইন, আই নো দ্য বয়, তারপর বলছে হু উইল উইন, কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এবার এই বয়, আমি ছেলেটাকে চিনি, যে জিতবে, তাহলে যে জিতবে সে কি গরু না ওই ছেলেটাই? তাহলে একই, তাহলে এই নাউনকে নির্দেশ করতেছে, কি বলবো এটাকে? অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারতেছি তো? এগুলো সব কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থেকে দিছি, কারণ প্রিভিয়াস কোশ্চেন গুলো তো। তারপর উই অল নো, পুরাটা আন্ডারলাইন করা, সেই নোর পরে আন্ডারলাইন করা, নাউন ক্লজ। উই অল নো ইট, আমরা সবাই এটা জানি, কথাটা এমন আসবে আর কি। আচ্ছা, তারপরে বলছে কি, এই প্রশ্নটা একটু সেম, কাছাকাছি, আশা করি বুঝবেন। দ্য মাইগ্রেটরি বার্ড, that he shot down, পরে আর না লিখলেও চলে, আপনাদের জানার কথা। ওয়াজ, তারপরে লেখা ছিল বিউটিফুল, এটুকু লাগবে না, জাস্ট এইটুকু চিন্তা করেন। দ্য মাইগ্রেটরি বার্ড দ্যাট হি শুট ডাউন, সে যেটাকে গুলি করে মেরে নামাইছে ওইটা কি একটা পাখি? তো সেটা হচ্ছে ওই মাইগ্রেটরি বার্ড। মাইগ্রেটরি মানে কি?
অতিথি পাখি আমরা বলি, বাট মাইগ্রেট শব্দের একটা অর্থ আছে না? অভিবাসী বুঝেন? অভিবাসী, বিদেশ থেকে হ্যাঁ বিদেশ থেকে আসে যাদেরকে বলে অভিবাসী। আরেকটা আছে, ধরেন বিদেশে যারা থাকে তাদেরকে কি বলে? প্রবাসী। প্রবাসী আর অভিবাসী দুইটা কিন্তু পার্থক্য। প্রবাসী হচ্ছে যারা আমাদের দেশ থেকে গেছে, আর অভিবাসী হচ্ছে যাদের আগমন ঘটছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আগমন উপলক্ষে যদি কাউকে আপনি কোন ধরনের সম্বর্ধনা দেন সেটাকে বলে অভিবাদন জানানো, অর্থাৎ আগমন রিলেটেড এটা। আর প্রস্থান হচ্ছে যারা চলে গেছে অলরেডি, প্রবাসী। আচ্ছা যাই হোক, এই যে এটা লিখছিলাম এই জন্যই যে হয়তো বা অনেক ক্ষেত্রে ধরতে অসুবিধা হতে পারে, আমাদের ওয়ার্ড মিনিং এর কারণে অনেক ক্ষেত্রে শর্টেজ হয়ে থাকে। কারণ এই পাখিটাই সে হচ্ছে নামিয়েছিল গুলি করে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা তারপরে প্রশ্ন আসছে, পরেগুলো আপনারা আবার পারবেন। কেন পারবেন বলতেছি, আমি খালি মেইন অংশটা লিখি দেখেন। ওই যে বলছি যে এটার ওই পরের ভাগের অংশ আপনার লাগবে না, খালি এইটুকু দেখলেই বুঝতে পারবেন। প্রশ্নটা ছিল এরকম, দ্য ম্যান, দ্য ম্যান এর পরে লেখা ছিল হু কেম হিয়ার, হু কেম হিয়ার, এটুকু আন্ডারলাইন করা। কি হবে? ইজ মাই ব্রাদার পরে। আচ্ছা যে এখানে আসছিল আর সেইটাই মানুষটা, কথাটা সরাসরি হইতে পারো, দ্য ম্যান ইজ মাই ব্রাদার, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। যে এখানে এসেছিল সে আমার ভাই, তাহলে ওই মানুষটাই হচ্ছে এখানে আসছিল, একই ব্যক্তি, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা তারপরের প্রশ্ন বলছে আই ডোন্ট নো, তারপরে ইট দ্বারা রিপ্লেস করা যাবে, কি হবে? নাউন ক্লজ। নো দিয়ে কোটি কোটি প্রশ্ন আসছে, খালি দেখবেন নোর পরে দেখা আছে যে আন্ডারলাইন করা আছে কিনা, ইট দ্বারা রিপ্লেস করা যাবে কিনা। তারপরে প্রশ্ন আছে what he said is important, what he said is important, এইটা কি হবে? what he said is important, noun clause, it is important বলতে পারবো না। আবার এই যে ভার্ব, ভার্বের পূর্বে বসছে মানে এটা সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসছে, সুতরাং এটা নাউন ক্লজ। তারপর বলছে, এত সহজ আসার কথা ছিল না তো, দাগাও। এরপর বলছে whom you meet in the hospital, এই হোম থেকে এই পর্যন্ত আসা। আচ্ছা দেখেন তো, মেয়েটা যার সাথে তুমি হসপিটালে দেখা করছিলা, তো হসপিটালে কি গরুর সাথে দেখা করছিলেন না ওই মেয়েটাই, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। ওই পরে কি আছে ওটা লাগবে না, পরে আমাদের লেখা ছিল আরো কি কি জানো, দাগাও দিয়ে কই গেল প্রশ্নটা, হারিয়ে ফেলছি। আচ্ছা যাই হোক, বুঝতে তো পারছেন এগুলা, যে এরকম করে এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন দিচ্ছি কারণ আপনাদের আত্মবিশ্বাস জন্য বাড়ে, যে হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেন এগুলো আসছে, এরকমই তো প্রশ্ন আসবে। এরকম এমন না যে আসমান থেকে নতুন করে আবার দিবে এটা। হ্যাঁ এটা পাইছি, লেখা ছিল এরকম, দ্য গার্ল হুম ইউ মিট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন। তাহলে তুমি যার সাথে মিট করছিলে সে আমার কাজিন, মেয়েটা আমার কাজিন, ওই একই ব্যক্তি দুইজনেই, এরকম প্রশ্ন। তারপরে একটা প্রশ্ন আসছে, সেটাকে বলছে লুক বিফোর ইউ লিভ। আপনারা পড়ছেন না এটা? হ্যাঁ মানে কি? হ্যাঁ এবার প্রশ্নটা কিন্তু আলাদা একটু। লুক, তারপরে বলছে বিফোর ইউ লিভ, এইটুকু শুধু আন্ডারলাইন করা। এইবার প্রশ্ন বলছে এটা কি? প্রিন্সিপাল ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? প্রশ্নটার উত্তর খুবই সহজ। আচ্ছা বলেন তো, আমি যে আপনাদেরকে তিনটা কথা বলছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হবে না? সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কি থাকে? ক্লজ মার্কার থাকে, ক্লজ মার্কার। আচ্ছা এই লুকের শুরুতে কি আছে? আচ্ছা এইটা কি বলেন তো? ক্লজ মার্কার। এটা কি? ক্লজ মার্কার। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এইটুকু, তা আপনি কেন তার মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ খুঁজতেছেন? এইটুকু হইতো এই কয়টা, যে স্যার এইটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এইটা হইতে পারে নাউন ক্লজ, এইটা হইতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, এইটা হইতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওটা নিজে সাবঅর্ডিনেট ক্লজ হয় নাই, নাউন অ্যাডজেক্টিভ তো দূরে থাক। এটা কি? এটা প্রিন্সিপাল ক্লজ। ওই যে বলছিলাম আপনাদেরকে প্রথমে যে লুক মানে দেখো, গো মানে যাও, কাম মানে আসো। তো এখানে বলছে লুক দেখো, বিফোর ইউ লিভ,
বিফোর ইউ লিপ, লিপ মানে কি? লিপ মানে সাধারণত লাভ দেওয়া। লিপ ইয়ারের নাম শুনছেন? 4 বছর পর পর লাভ দিয়ে আসে, যেটাকে বলি মানে দীর্ঘ গ্যাপ দিয়ে দূরত্ব অতিক্রম করে। তো বলতেছে কোনো কিছু যাওয়ার আগে, অগ্রসর হওয়ার আগে ভালো করে দেখে শুনে নাও। তো আমি যদি বলি লুক মানে দেখো, কখন দেখো? বিফোর ইউ লিভ, এটা হচ্ছে কখনের উত্তর, এইটুকু অ্যাডভার্বিয়াল। বাট আমার তো প্রশ্ন এবার এটা বলে নাই, আমাকে প্রশ্ন করছে এইটুকু কি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, শুধু কালে কালে ভাইবেন না যে সবগুলো এরকমই দিয়ে দিব। যদিও এটার মধ্যে প্রশ্ন দুই টাইপের আসছে, একটা হচ্ছে প্রশ্ন অপশন ছিল সাবঅর্ডিনেট ক্লজ কিনা, সাবঅর্ডিনেট ক্লজ এটা না। তারপরে অপশনে ছিল নট এ ক্লজ, ক্লজই না। তাহলে অ্যাডভার্বিয়াল হইতো, ওই যে বললাম ফার্স্টেই যে তখন আমরা এটাকে প্রশ্ন করতাম, লুক মানে দেখো, কখন দেখো? বিফোর ইউ লিভ, তুমি কোনো কাজ করার পূর্বে, এরকম। এরপর একটা প্রশ্ন বলছে whoever wants to know should ask me। এই প্রশ্নটা একটু অন্য টাইপের, যে এইগুলো আপনাদের একটু ধরতে কষ্ট হতে পারে। বলছে whoever wants to know should ask me, এটুকু আন্ডারলাইন করা আছে। দেখেন তো, শুড, শুডের পূর্বে কি নাউন বসাইতে পারবেন না? আমি যদি করিমকে বলি যে করিম তোমার আমাকে জিজ্ঞাসা করা উচিত, তাহলে কি বলবেন? করিম শুড আস্ক মি। যদি আমি নর্মালি বলি যে তোমার আমাকে জিজ্ঞাসা করা উচিত, বলবো ইউ শুড আস্ক মি। তাহলে করিম, ইউ এগুলা কি নাউন বা প্রোনাউন, তাহলে এটা কি হবে? নাউন ক্লজ। অর্থাৎ বলতেছে যেই জানতে চাক আমাকে জিজ্ঞাসা করা উচিত। বুঝতে পারছেন? মানে এটা এই টাইপের কাছাকাছি একেবারে সেম, বাট এটা নাউন। হ্যাঁ, হ্যালো ক্লাসে এই 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এখন এরকম কতগুলো প্রশ্ন আসছিল, যেমন এটা এর আগে কমন আরেকটা ছিল হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট, এটা এর আগে করাইছি, রিপিট আসছে কিছু প্রশ্ন। তারপরে হচ্ছে আই নো দ্য রিজন হোয়াই মিথিলা হ্যাজ ডান ইট। দেখেন তো, আই নো, এটা করাইছি কাছাকাছি টাইপের। আই নো দ্য রিজন হোয়াই মিথিলা হ্যাজ ডান ইট। আচ্ছা, এইবার এইখান থেকে এইটুকু আন্ডারলাইন করা আছে, কি হবে? অ্যাডভার্বিয়াল হতে হলে প্রশ্ন করতে হবে কখন, কোথায়, কেন, কিভাবে। ভাববেন না যে হোয়াই দিয়ে শুরু হয়েছে দেখি অ্যাডভার্ব, এটা ফার্স্টে একবার বলছি। আচ্ছা, এটা কি? দ্য রিজন, কারণ। তাহলে আমি কারণটা জানি কেন মিথিলা এটা করছে, তাহলে মিথিলা কেন করছে এটাই তো কারণটা। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। কি? এই যে নাউনের পরে, যেমন আমি টাইম দিয়ে বলছিলাম একটা, যে আই নো দ্য টাইম হোয়েন হি কামস, টাইম আর হোয়েন একই টাইপের। রিজন, তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন হয়েছিল যে রিজন হোয়াই। আর আপনি যদি চিন্তা করেন এটাকে অ্যাডভার্বিয়াল মনে করতে হয়, তাহলে এই অংশটার পুরাটাকে আপনাকে প্রশ্ন করতে হবে কখন, কোথায়, কেন, কিভাবে, এই 4টা ওয়ার্ড দিয়ে। এখন এটার অর্থ কি? আই নো দ্য রিজন, আমি রিজনটা জানি। এবার এটাকে প্রশ্ন করেন এক একটা করে, আমি রিজনটা কেন জানি, তার উত্তর আছে কোনো? আমি রিজনটা কখন জানি, আমি রিজনটা কিভাবে জানি, বা আমি রিজনটা কোথায় জানি, তার কোন উত্তর ওখানে আছে? হ্যাঁ, যেটা আছে সেটা হচ্ছে রিজনটা কি সেটা আছে। এই রিজনই হচ্ছে মিথিলা কেন করছে, এই কারণটা আমি জানি। বুঝতে পারছেন? প্রশ্নটা বোঝা মেন জরুরি এখানে। আর এক্ষেত্রে আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন, প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনোটা মনে হয় যে মন মতো হচ্ছে না, বুঝতে একটু এলোমেলো মনে হচ্ছে, ওটাকে এরকম গোল করে মার্ক করে রাখবেন। নেক্সট ক্লাসে যেদিন দেখবেন যে হাবিব স্যারের আবার রুটিনে ক্লাস দেওয়া আছে, নিয়ে আসবেন, সমস্যা নাই, এটা আমি বলে দিই। যদি 4 মাস পরেও হয় কখনো, বলবেন যে স্যার আগে একদিন একটা ক্লাস করছেন, এরকম আটকে যাই। এবং আমি এটাও বলি যে আপনি শুরুতে গত ক্লাসটা অন্য একজনের ক্লাস করছেন, বুঝতে পারেন নাই, সমস্যা নাই, সেটাও নিয়ে আসবেন। চেষ্টা করবো বোঝাইতে যে হ্যাঁ সে হয়তো এভাবে বলছিল, এক একজনের বোঝানোর স্টাইলটা এক এক রকম, তাহলে তার জন্য আপনার জন্য হয়তো বা ইজি হতেই পারে, এরকম হবে। আচ্ছা যাই হোক, আর প্রশ্ন নাই?
মানে যে কটা প্রিভিয়াস কোশ্চেন আসছিল মোটামুটি সবগুলাই একটু চোখ বুলাই দেখছি, এই আর কি। হ্যাঁ, তো আপনারা নিজেরা চেষ্টা করবেন বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করতে, যদিও বাসার প্র্যাকটিস আমি এখানে করাই দিছি অনেকগুলা। এখন শুধু নিজেরা আবার একটু চোখ বুলায় দেখতে পারলে হয়তো বা আর সমস্যা হওয়ার কথা না। তার কোশ্চেনে যদি নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ দুইটাই উল্লেখ থাকে তাহলে কোনটা করবো? এটা ফ্রেজ না ক্লজ তার উপরে? ফ্রেজের একটা ক্লাস নিলেই বুঝতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম।